সংশোধনী এর ভিতরে আছেন, সেটা হচ্ছে ঝুঁকিয়ে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করার ব্যাপারটা, এটা ইসলামের সাথে সাংঘর্ষিক, শিরকের কাছে চলে যায়। সেজন্য এটাকে বাদ দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। তো আমি মাঝে মাঝে খেয়াল করি, সুন্দরভাবে আপনি সালাম দেন, আমরাও সালাম দিই, জবাব দিই, কিন্তু পরবর্তী পর্যায়ে একটু দেখা যায় এরকম করে একটু ওই আগের ঝুঁকনিটা এখনো আছে, আপনারও আছে, মাননীয় ডেপুটি স্পিকারও আছে। সেই জন্য আমি অনুরোধ করব, কার্যপ্রণালী বিধিতে শিরককে উৎখাত করার জন্য যে বিধি করা হয়েছে, আমার মনে হয় সেটা সকলের মেনে চলা উচিত। এতে নেকি হবে, গুনাহ থেকে বাঁচা যাবে, কালকে আমরা এটা উপকার লাভ করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আমি রুলস অফ প্রসিডিওর দেখলাম, আরও একটু আমি দেখব, তারপরে এই বিষয়। এটা তো একটা সবার জন্য ব্যক্তিগত বিষয়, কেউ সালাম দেবে, কেউ করবে, সারা পৃথিবী সংসদে এরকম আছে। বাট তাও আমি দেখব যে এটা বিগত সংসদে এটা বাতিল করা হয়েছে কিনা, এটা দেখে পরে আমি জানাবো। আর একজনকে যখন দিয়েছি, বলুন মাননীয় সদস্য, আপনারটাও বলেন। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা অক্ষরের একটা শব্দ মা, তামাম পৃথিবীর মধুগুলো সেখানে জড়ানো। এই সংসদে এমন অনেকেই আছেন যাদের মা নেই, আমারও মা নেই মাননীয় স্পিকার। সংসদে আসার সময় একজন শিক্ষক আমাকে ফোন দিয়েছিলেন, তিনি তার মায়ের চিকিৎসা করতে পারছেন না। আমার প্রশ্ন হলো, সরকারি চাকরিজীবীদের প্রত্যেক মাসেই যদি 1-2 তারিখের মধ্যে বেতনের প্রয়োজন হয় আমরা দিয়ে থাকি। ঈদ চলে গেল, আজ মাসের 16 তারিখ মাননীয় স্পিকার, মাদ্রাসার কোনো শিক্ষককে বেতন দেওয়া হয়নি। মে মাসের বেতনটা এখনো পর্যন্ত তারা পায় নাই। তো আমার প্রশ্ন হলো যে যদি আমরা বেতন দেই, এটা মাসের শুরুতে দিলে তো তারা উপকৃত হতে পারে। আমার শেষ কথা, আমার মা নেই, ওই লোকটার মা দুনিয়াতে থাকবে না, কেউই থাকবে না, কিন্তু এই লোকটা যেন এই সান্ত্বনা পেতে পারে যে আমি আমার মায়ের চিকিৎসা করতে পেরেছিলাম। আমি এই ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আপনার যথাযথ হস্তক্ষেপ কামনা করছি এবং মাদ্রাসার অবহেলিত শিক্ষকদের এই বেতন ছাড় করার জন্য অনুরোধ করছি, সেই সাথে ইবতেদায়ী মাদ্রাসা সরকারিকরণের জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, জাতীয় সংসদ চলে রুলস অফ প্রসিডিওর, সংবিধান ইত্যাদির উপর বেস করে। এখানে যত সদস্য আছে 350 জন, সবাই দাঁড়িয়ে বক্তব্য দিতে পারবেন। এরা সবাই নির্বাচন করে আসছে, কেউ সরাসরি, কেউ পরোক্ষভাবে নির্বাচিত হয়ে আসছে। বক্তৃতাতে সবাই সমান পারদর্শী। আর সমস্যা তো অন্তহীন বাংলাদেশের। তার মধ্যেই যেহেতু একটা আইন কানুনের মধ্যে সংসদ চলে, সেই জন্য রুলস অফ প্রসিডিওর অনুসারে নির্ধারিত করা আছে। মাননীয় সদস্যগণ দাঁড়াতে পারেন পয়েন্ট অফ অর্ডারে। পয়েন্ট অফ অর্ডার কোন ইস্যুতে করা যাবে, চলমান বিষয়ের উপরে। মুজিবুর রহমান সাহেব যেটা বলেছেন সেটা ভ্যালিড। তিনি দেখেছেন যে আমি মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করেছি, এটা ওনার পছন্দ হয় না, এই সংসদের রীতির খেলাপ বলে তিনি মনে করেছেন, সেজন্য তিনি রেইজ করেছেন, ভ্যালিড পয়েন্ট অফ অর্ডার। আপনি যেটা বললেন এটা তো একটা স্বাভাবিক বিষয়। এরকম বহু কর্মকর্তা পৌরসভায় এখানে সেখানে, আমি একটা পৌরসভার প্রতিনিধি, সেখানে 4 বছর আওয়ামী লীগ আমলে 4 বছর বেতন পায় নাই। 4টা বছর পৌরসভার কর্মচারীরা বিনা পয়সায় কাজ করে যাচ্ছে। সুতরাং দুঃখ দুর্দশা ভরা বাংলাদেশ।
তার মধ্যে আপনি একটা তুলেছেন, ভালো, আপনার আই অ্যাডমায়ার ইউর সেন্টিমেন্ট, আপনি গরিব কর্মচারীদের জন্য, শিক্ষকদের জন্য আপনি প্রশ্ন তুলেছেন, বাট সব কিছু একটা টাইম আছে। সাধারণত টাইম হয় প্রশ্নকাল শেষ হলে, তারপরে প্রশ্নকাল শেষ হওয়ার অব্যবহিত পরে আপনার দাঁড়াবেন। আমিও আগেও বলেছি, তখন হলো পয়েন্ট অফ অর্ডার রেজ করার সময়। তারপরেও যখন বাজেট অধিবেশন চলে, এই সময় পয়েন্ট অফ অর্ডার সাধারণত দেওয়া হয় না, কারণ দীর্ঘ সময় বক্তব্য রাখতে হয়, এটা গুরুত্বপূর্ণ অধিবেশন। সুতরাং যখন ইচ্ছে দাঁড়ালেন, একটা বক্তব্য দিয়ে দিলেন, এটা সংসদে চলে না। কিছু মনে করবেন না, ভবিষ্যতে সময় অনুসারে বলবেন, প্রশ্নকালের অব্যবহিত পরে, এবং অনেক ভ্যালিড রিজন আছে আপনাদের দাঁড়াবার জন্যে। কিন্তু আর তারপরেও যদি মনে করেন যে প্রধানত সংসদ হলো যে মুখে মুখে চালানো যায় না কোনো কিছু, আপনাকে নোটিশ দিতে হবে। এই কথাটাই আপনি যদি নোটিশ দিতেন, আমি শিক্ষামন্ত্রীর, আমরা হয়তো এটা 71 বিধিতে বা অন্যান্য আলোচনার ক্ষেত্রে নিতে পারতাম। সুতরাং ভবিষ্যতে আপনি সংসদের কার্যপ্রণালী বিধি অনুসরণ করে দাঁড়াবেন, এটাই আপনার কাছে সবিনয় নিবেদন। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন 2026-2027 অর্থ বছরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ মমিনুল হক, চাঁদপুর 5। আপনার সময় 6 মিনিট। ঘড়ির দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন, যথাসময় শেষ করবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ 2026-27 অর্থবর্ষের বাজেটের সাধারণ আলোচনা অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, বাজেট সম্পর্কে আমাদের সাধারণ মানুষের ধারণা হলো, গতকালকে যে অবস্থা আমি ছিলাম, বাজেট প্রকাশ করার পরের দিন আমার হাট বাজার রাস্তাঘাটে জিনিসপত্রের দাম কেমন থাকে তার তুল্য একটা বিশ্লেষণ। পাশাপাশি হলো একটা রাজনৈতিক দলের যে সমস্ত ম্যানিফেস্টো থাকে সে অনুসারে বাজেটটা উপস্থাপন হয়েছে কিনা। আমি মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই। এবারের বাজেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইশতেহারের প্রতিটি বিষয়বস্তুকে সন্নিবেশিত করে তিনি বাজেটটি উপস্থাপন করেছেন। বাসাতে জিজ্ঞেস করা হয়, সংসদে তোমরা কি করো, বলে বসে থাকি আমরা। এই জন্য আমাদের সংসদের অভিভাবক হলো আমাদের স্পিকার সাহেব। তিনি অনেক ক্ষেত্রে দেখি ঈগল পাখির মতো 350 সংসদ সদস্যের দিকে তাকাই থাকে, আর আমরা ওনার দিকে তাকাই থাকি যে আমাদেরকে একটু বলবে কিনা, বলার সুযোগ দিবে কিনা, একটু সময় বাড়াই দিবে কিনা। এটা হলো আমাদের কাজ। কিন্তু এবার পাশাপাশি নতুন করেই সংযোজিত হয়েছে আমাদের প্রধানমন্ত্রী। আমরা গত প্রথম অধিবেশনে একদিনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অ্যাবসেন্ট হতে দেখিনি। তিনি পুরা অধিবেশনটি একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে উনি দেখেছেন। কি জন্য? বাংলাদেশের 300টি আসনের যেখানে যত সমস্যা আছে সবগুলো সমস্যাকে সন্নিবেশিত করে যেন আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইশতেহার অনুসারে যেন একটা বাজেট দেওয়া যায়, তিনি সেভাবে গ্রহণ করেছেন। মাননীয় স্পিকার, আমরা যেটা দেখলাম সেটা হলো, আমরা 300 আসনের সকল সংসদ সদস্য আমাদের স্বাস্থ্য বিষয়ে কথা বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী দেখলে স্বাস্থ্য বিষয়ের উপরে যেহেতু সবাই বক্তব্য একই রকম, তিনি কারো প্রতি বৈষম্য না করে 31 বেড এবং 50 বেডের প্রত্যেকটি হাসপাতালকে 101 বেড করেছেন। তার পাশাপাশি আমাদের চাঁদপুর সহকারে বিভিন্ন জেলাতে উনি মেডিকেল কলেজ স্থাপন করছেন। 1 লক্ষ আমাদের এখানে চিকিৎসা সেবা কর্মীকে উনি নিয়োগ দিবেন। তার পাশাপাশি 5000 এখানে ডাক্তারকে তিনি নিয়োগ দিবেন। একইভাবে শিক্ষাক্ষেত্রে অনেক ধরনের বঞ্চনার শিকার হয়ে অনেক সংসদ সদস্য বক্তব্য রেখেছেন। তাদের কথা চিন্তা করে এবার বাজেটে প্রায় 1,40,000 কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। সুতরাং এরকম চিন্তাশীল একজন প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা আগামী দিনে বাংলাদেশকে ভালোবাসতে পারি। একইভাবে যেভাবে তিনি শিক্ষার উপরে দিয়েছেন, আমাদের এগ্রিকালচার বেজ অর্থনীতির উপরে তিনি প্রায় 44,000 কোটি টাকার বাজেট দিয়েছেন। মাননীয় অর্থমন্ত্রী, জননিরাপত্তার জন্য সবচেয়ে বড় বিষয় হলো একটা সরকারের বড় চ্যালেঞ্জ। কিন্তু এবারে সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননিরাপত্তার জন্য 1,39,000 কোটি টাকা রেখেছেন। তার পাশাপাশি কৃষি খাতে তিনি 40,000 কোটি টাকার মতো বাজেট রেখেছেন। সবচেয়ে বড় জিনিস হলো, বয়সের একটা দ্বার প্রান্তে ব্যবসায়িক জীবনে আমরা বহুত বঞ্চনার শিকার হয়েছি। অনেক ক্ষেত্রে আমাদের ট্যাক্স কাটা হয়, কিন্তু এনবিআর এর কর্মকর্তাদেরকে এক ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে নিজস্ব ইচ্ছা অনুসারে তাকে ট্যাক্স আদায় করার জন্য। সেই ক্ষেত্রে আমরা আপিল করতে গেলে আমাদেরকে 10% জমা দিয়ে তারপরে আপিল করতে হতো। কিন্তু এবারকার অর্থমন্ত্রী মহোদয় আমাদের সেটার দিকে বিবেচনা করে এবারকে আমাদেরকে 3% দিয়ে আমরা ইচ্ছা করলে ট্যাক্স ট্রাইব্যুনালে
আমরা আপিল করতে পারবো। অ্যাট দ্য সেম টাইম আমরা হাইকোর্টে যাওয়ার কোনো স্কোপ ছিল না। 25% টাকা জমা দিয়ে তারপরে আমাদেরকে হাইকোর্টে যেতে হতো। কিন্তু এবারকার অর্থমন্ত্রী বলেছেন যে না, মানুষকে গণতান্ত্রিক পরিবেশের সুবিধা দেওয়ার জন্য 10% দিয়ে তাকে হাইকোর্টে যাওয়ার সুযোগ করে দিবে। সবচেয়ে বড় জিনিস হলো একজন কর্মকর্তা স্বপ্রণোদিতভাবে তিনি ইচ্ছা করলে যে কোনো ট্যাক্স আদায় করার সক্ষমতা ছিল, কিন্তু এবারকার আমাদের সংসদের আমাদের যে ব্যবস্থা রাখা হয়েছে এই ক্ষমতা শতভাগ একেবারে বিলুপ্তি করা হয়েছে। সেই জন্য আমরা অর্থমন্ত্রী মহোদয়কে অশেষ ধন্যবাদ জানাই। মাননীয় অর্থমন্ত্রী যদি থাকতেন খুব ভালো করে আমি একটি কথা বলতে চাই, একটি উদাহরণ দিয়ে বলতে চাই। সরকারি অর্থে বাস্তবায়িত যে সমস্ত প্রকল্প, এই সমস্ত প্রকল্পে দুই ধরনের ট্যাক্স প্রয়োগ করা হয়, একটা হলো ডাইরেক্ট ট্যাক্স, একটা হলো ইনডাইরেক্ট ট্যাক্স। আমরা যখন সরকারি প্রকল্প বাস্তবায়ন করতে যাই যে সমস্ত ঠিকাদাররা, তাদের থেকে সোর্স ট্যাক্সে ভ্যাট এবং ইনকাম ট্যাক্স কাটা হয়। তারপরে মালপত্র ক্রয় করার জন্য আবার 5%-এর উপরে মানে ইচ্ছাকৃতভাবে অনেকগুলো ট্যাক্স দেওয়া হয়। সেই জন্য আমাদের সরকারের অনেক প্রকল্প বাস্তবায়ন হয় না। আমি একটা উদাহরণ দিয়ে কাগজ সহকারে আপনাকে উপস্থাপন করতে চাই। একটা ঠিকাদারি প্রতিষ্ঠান 2016-17 অর্থবর্ষের ট্যাক্স ছিল 45 কোটি টাকা টার্নওভার ছিল। তার ট্যাক্স জমা দিয়েছে সে 3.5 কোটি টাকা, ভ্যাট জমা দিয়েছে প্রায় 4 কোটি টাকার মতো। কিন্তু শুধু তার কাঁচামাল ক্রয় বাবদ কেন করে নাই, সেই জন্য টিডিএস সোর্স ট্যাক্স হিসাবে তাকে 13 কোটি টাকা জরিমানা করা হয়েছে। তার পরবর্তীতে যেটা হলো, এটা নিয়ে বার্গেনিং করতে করতে এক পর্যায়ে মাত্র 88,000 টাকা ট্যাক্স ধার্য করেই ব্যক্তি সুবিধা আদায় করে ওই লোককে সেই অর্থবর্ষের মাপ দেওয়া হয়েছে। যদি মনে করেন মাননীয় স্পিকার সাহেব আপনি প্রমাণ চান, আমি আপনাকে কাগজ দিতে পারি। কিন্তু এবারকার অর্থমন্ত্রী এই জায়গা থেকে আমাদেরকে নিষ্কৃতি দিয়েছেন। অনেক ক্ষেত্রে এই জন্য অর্থমন্ত্রীকে আমি অনেক ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আপনাকে একটি কথা আপনার অবশ্যই স্মরণ আছে, আপনি 7 বার সংসদে ছিলেন। যে কোনো রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতা আসলে অন্তত 2-3টি বছর বিরোধী দল তাকে একটা সুযোগ করে দেওয়া হয় যে জনগণের কাছে যাওয়ার জন্য আগে সরকারের কি কি ভুলভ্রান্তি হয় সেগুলা যেন আমরা ধরে কথা বলতে পারি। কিন্তু এবারকার সরকার আমরা আসার পরেই একদিক থেকে যুদ্ধ শুরু হলো, রোজা শুরু হলো, তারপরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে আমরা এবারকার বাজেটটা দিয়েছি। কিন্তু দেওয়ার পরে আমরা বিগত সময়গুলো। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ। আচ্ছা, 1 মিনিটে কনক্লুড করেন, 1 মিনিটে শেষ করেন। মাননীয় স্পিকার সাহেব, আমার যে কথাগুলো ছিল আমি বলতে পারলাম না। এনিহাও আপনি যে কতটুকু সময় দিয়েছেন আমি এইটুকু কথা বলবো। সেটা হলো আমাদের 9,38,000 কোটি টাকার বাজেট আপনি এবারকার দিয়েছেন, মানে অর্থমন্ত্রী দিয়েছে। কিন্তু 9,38,000 কোটি টাকার ভিতরে আমাদের দেশে 20 কোটি লোকের ভিতরে 5 কোটি লোক এখন মাদকের দ্বারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমরা আক্রান্ত। 2 মিনিটে সমাপ করেন। 1 মিনিট বলেছিলাম, 2 মিনিটে সমাপ করেন। থ্যাংক ইউ স্যার। আমাদের দেশে বর্তমানে প্রায় 25% লোক আমরা মাদক দ্বারা আক্রান্ত। এই মাদকের জন্য আমার একটা অনুরোধ থাকবে, সেটি হলো যে আমরা বাজেটে আমরা 9,38,000 কোটি টাকা আমরা বাজেট রেখেছি। সবচেয়ে কম বাজেট হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যে মন্ত্রণালয় আমাদেরকে মাদক নিয়ন্ত্রণ করবে। সেই জন্য আমি অনুরোধ করব যে কোনো খাত থেকে 1,000 কোটি টাকা থোক বরাদ্দ রেখে আমাদের মাদক নিয়ন্ত্রণের জন্য একটা ব্যবস্থা করতে হবে। দিন দিন আমাদের বিধবার সংখ্যা বাড়ছে, অনাথ শিশুর সংখ্যা বাড়ছে, পরিবার ভেঙে যাচ্ছে, সমাজ ভেঙে খান খান হয়ে যাচ্ছে। সেই জন্য মাননীয় স্পিকার, আপনাকে অনুরোধ করব অর্থমন্ত্রী যেন 1,000 কোটি টাকা থোক বরাদ্দ দিয়ে পুলিশকে প্রণোদনা দিয়ে আমাদের দেশ থেকে যেন মাদক মুক্ত করে। মাননীয় স্পিকার, অনেক উদাহরণ রয়েছে বিগত সময়ের আমাদের দেশের বিরোধী দলগুলোর যে সমস্ত ভূমিকা ছিল সেগুলো আজকে একটা অসহনশীল পর্যায়ে চলে আসছে। আমরা দেখেছি বেগম খালেদা জিয়া যখন 91 সালে ক্ষমতা আসছিল তখন বলছিল একদিনের জন্য শান্তিতে থাকতে দিব না। গত 13 তারিখে একটি বক্তব্য শুনতেছিলাম, কিন্তু সেখানে কতগুলো অসহিষ্ণু কথা আছে। সময় দিব না, টেনে নামানো হবে, পালনের সুযোগ পাবে না, এই বাংলাগুলো আমাদের ভীতি সৃষ্টি করে। সেই জন্য মাননীয় স্পিকার, আমরা আগামী দিনে সংসদটাকে ভালোভাবে চালাইতে চাই। সুতরাং আমরা সরকারি দল বিরোধী দল মিলে সুন্দর বাংলাদেশ গড়তে চাই। সেই প্রত্যাশা আমরা আশা করব মসজিদে একরকম কথা বলবেন, সংসদে একরকম বলবেন, বাহিরে গিয়ে আরেক রকম বলবেন, এরকম হওয়াটা ঠিক না। ধন্যবাদ জানিয়ে আমি মাননীয় সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম, নোয়াখালী 5, আপনার সময় 6 মিনিট।
মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ফখরুল ইসলাম, নোয়াখালী 5 তথা কোম্পানিগঞ্জ, কবিরহাট, নিয়াজপুর, রসদিয়া থেকে নির্বাচিত সদস্য। মাননীয় স্পিকার, 2026 এবং 27 অর্থ বছরের বাংলাদেশের এই বাজেট বাংলাদেশের জন্মের পরে 55 বছরের ইতিহাসে এই বাজেট সর্ববৃহৎ, গণমুখী, কল্যাণমুখী, ব্যবসা বান্ধব, শিল্প বান্ধব, শিক্ষা বান্ধব এবং জীবনমুখী, কর্মমুখী, চাকরিমুখী এই বাজেট। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাননীয় অর্থমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, এই বাজেটে অনেকগুলো বর্ণনা করলে অনেক সময় লাগবে। আমি শুধু দু একটা ব্যতিক্রমটা বলতে চাই। দুর্যোগ ব্যবস্থাপনায় যে আমাদের যে বাজেট, বিশাল বাজেট, আপনি জানেন এখন বর্ষাকাল, এই বছরের শেষ প্রান্তে দ্রুত যে বরাদ্দ দেওয়া হয়েছে টিআর কাবিটা, এখানে যে অসামঞ্জস্যটা সেটা হচ্ছে যে এখন বর্ষাকালে জমিতে পানি, এখন মাটি পাওয়া যায় না। তখন কিন্তু দ্রুততার সাথে কাজ করতে গেলে সেখানে অনিয়ম এবং লুটপাট হয়। এর সাথে নতুন রাস্তার কাজ, যে কাবিখা এবং কাবিটা, নতুন রাস্তার কাজ করার জন্য মাটি পাওয়া যায় না। একদিকে এই সমস্যা, অন্যদিকে এখন যে সরকার থেকে নির্ধারিত লেবারের রেট 400 টাকা, কিন্তু বাস্তবে বাজারে 1000 টাকার নিচে কোনো লেবার পাওয়া যায় না। তখন যারা কাজ করে তারা ওই কাবিটা যে লেখা আছে কাজের বিনিময়ে খাদ্য অথবা কাজের বিনিময়ে টাকা, তার বিনিময়ে এক্সকেভেটর দিয়ে রাস্তার কাজ করতে চায়, যেটা মূল উদ্দেশ্য লক্ষ্যের সাথে গরমিল। এইটা বিষয়টা যদি এই কাজগুলো যদি নভেম্বর ডিসেম্বর যদি করা যায়, তাহলে এখানে অপচয়, লুটপাট এবং চুরি কম হবে। আমি মনে করি এই বিষয়টা সরকারের গুরুত্ব সহকারে নেওয়া উচিত। মাননীয় স্পিকার, এরপরে আমি আমার এলাকা, সেখানে নদী ভাঙ্গন এলাকা, আমি বেশ কয়েকবার বলেছি এই সংসদে, বিশেষ করে আমাদের মাননীয় পানি সম্পদ মন্ত্রী নিজের সরজমিনে এ সরকার আসার মাত্র 15 দিনের মাথায় উনি সরজমিনে এটা ভিজিট করেছেন। সেই মুসাফির রেগুলেটর এটা 84 বন্যায় ভেসে যায়। সেখানে শত শত বাড়িঘর নদী ভাঙ্গনের মুখে এই বর্ষাকালেও হচ্ছে। কিন্তু দ্রুততার সাথে মানুষকে বাঁচাতে গেলে দ্রুত পদক্ষেপ নিতে হবে। আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রীকে অনেকবার বলেছি, এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে এই বিষয়টা স্মরণ করে দিয়েছি। নদী ভাঙ্গন এলাকার মানুষকে বাঁচাতে গেলে তাহলে আজকের যে বাজেট, বিশাল বাজেট, তখনই কার্যকর হবে সময়মতো কাজ করতে পারলে। যদি আমরা সময়মতো কাজ করতে না পারি, তাহলে নদী ভাঙ্গনও ঠেকানো যাবে না, অন্যদিকে বাজেটের টাকাগুলো নদী গর্ভে চলে যাবে। সেজন্য আমি মনে করি জরুরি ভিত্তিতে যে কাজটা আমরা করতেই হবে, সেই কাজটা 2 বছর 3 বছর না লাগিয়ে দ্রুত শুরু করতে পারলে এলাকার মানুষ এখান থেকে উপকৃত হবে। মাননীয় স্পিকার, এরপরে আমি আমার যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, আমার এলাকাতে 2টা সরকারি কলেজ, সে কলেজে 3500 করে, 2 কলেজে 7000 মতো ছাত্র, সেখানে প্রিন্সিপাল নাই এবং সেখানকার বেশিরভাগ শিক্ষক, স্কুলগুলো ভারপ্রাপ্ত চলছে। ভারপ্রাপ্ত আর কতদিন চলবে? ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল, সেখানে এগুলো সমাধান এখনো হচ্ছে না। বারবার ডিও অর্ডার দিয়েছি। আমি যদি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী যদি এগুলো মনোযোগ দেন, তাহলে দ্রুত সমাধান সম্ভব। হাসপাতালগুলোতে আমরা এটা খুব খুশি হয়েছি, 50 শয্যাকে 100 শয্যা করেছে। এই জন্য আমরা আশা করছি এই বছর ইনশাল্লাহ আমাদের স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে। কিন্তু এই কাজ যদি দ্রুত করা যায় এবং ডাক্তারদের যে সংকট সেগুলো মোকাবেলা করা যায়, তাহলে এই বাজার সার্থক হবে আমরা আশা করি। এরপরে আমি যে কথা আসতে চাই সেটা হচ্ছে যে আমার অঞ্চল বিশেষ করে যে অঞ্চলের রাস্তাঘাট, এই অঞ্চলের আমাদের বাংলাদেশের যোগাযোগ মন্ত্রী ছিল দুর্ভাগ্যক্রমে আমার অঞ্চলের, কিন্তু আমার অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বাতিল নিচে যেমন অন্ধকার, ঠিক তেমনি আমার এলাকার রাস্তাঘাট এগুলো প্রায় নেই বললেই চলে। এর সাথে সাথে বালি মাটি যে ব্যবসায়ীরা করছে, আমরা যতবারই বলছি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছি না। বালির ব্যবসা অবৈধ, মাটির ব্যবসা, প্রায় 30 টন ওজনের ড্রাম ট্রাক একদিকে রাস্তা ঠিক করতেছি, অন্যদিকে আবার নষ্ট করে দিচ্ছে। এভাবে যদি চলে তাহলে আমরা রাস্তা ঠিক করব, কিন্তু মূলত কোনো কাজে লাগবে না। সে কারণে এগুলো প্রশাসনকে যদি আমরা সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করতে না পারি এবং বালি, মাটি, মাদক, কিশোর গ্যাং এগুলো যদি নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আমাদের অনেক
ভালো অর্জনগুলো কিন্তু মাটিতে মিশে যাবে। সে কারণে আমি আবারও এগুলোকে দ্রুততার সাথে পদক্ষেপ নেওয়ার জন্য, প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার জন্য এবং শিক্ষাক্ষেত্রে এবং হাসপাতালের ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আমি উদ্যোগ গ্রহণ করার জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, বিশেষ করে পানি সম্পদ মন্ত্রীকে বিনীত আরাজ করে আমার বক্তব্য শেষ করতে চাই। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ আব্দুল সত্তার, নীলফামারী 1, আপনার সময় 4 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, এবারের বাজেটের প্রধান ক্ষতিকর দিকগুলো মধ্যে রয়েছে উচ্চ মূল্যস্ফীতির কারণে নিত্যপণ্যের বাজারে চাপ বৃদ্ধি করবে, রাজস্ব আদায়ের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রার ফলে সাধারণ মানুষের উপর পরোক্ষ করের চাপ বাড়ার আশঙ্কা রয়েছে এবং কালো টাকা সাদা করার সুযোগ রয়েছে। অর্থনীতিবিদদের মতে এবারের বাজেটে যেসব বড় ঝুঁকি ও নেতিবাচক প্রভাব রয়েছে তা হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও নিত্যপণ্যের চাপ। বিশেষজ্ঞদের মতে নিত্যপণ্যের বাজার এমনিতেই অস্থির, যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ও সংসারের খরচ মেটানো কঠিন হয়ে পড়বে। বড় ও দীর্ঘস্থায়ী ঘাটতি সুদের হার বাড়িয়ে দেয়, বিনিয়োগ কমিয়ে দেয় এবং এমন এক ঋণের বোঝা তৈরি করে যা সরকার এবং করদাতাদের পক্ষে বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। বিশাল এই ঘাটতি মেটাতে ব্যাংক থেকে অতিরিক্ত ঋণের বোঝা নির্ভরতা করবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে। মাননীয় স্পিকার, আজকে বর্তমান সরকারের ঋণ 21 ট্রিলিয়ন অর্থাৎ 21 লাখ কোটি টাকারও বেশি, যা মোট দেশজ উৎপাদনের জিডিপি প্রায় 38.9% থেকে 41-এর মধ্যে অবস্থান করছে। বৈদেশিক ঋণের পরিমাণ 78 বিলিয়ন মার্কিন ডলার। 2026 সালের ফেব্রুয়ারি মাসের তথ্য অনুযায়ী বর্তমান সরকারের বৈদেশিক ঋণের পরিমাণ 7,806 কোটি টাকা মার্কিন ডলার, যা দেশের জনগণের কাঁধে বৈদেশিক ঋণের বোঝা বহন করতে হবে। মাননীয় স্পিকার, সেই সাথে একটু দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের এই পার্লামেন্টে বিভিন্ন জনকে দোষারোপ করে কথা বলা হয়। সেক্ষেত্রে আমি বলতে চাই, যেমন বলা হয়েছে যে জনাব ফখরুল ইসলাম যেমন ইসলাম নন, জামাতে ইসলামী ইসলাম নন, তাহলে অন্তত সরকার দেশের সকল ইবতেদায়ী মাদ্রাসা সরকারিকরণ করে প্রমাণ করুক যে তারা ইসলাম বান্ধব সরকার। মাননীয় স্পিকার, প্রত্যেক জেলায় সরকারি স্কুল কলেজ রয়েছে, কিন্তু দুঃখজনক হলে সত্য এবারে যদিও কারিগরি ও মাদ্রাসা বিভাগে কিছু বাজেট বৃদ্ধি করা হয়েছে, কিন্তু ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে সরকারিকরণের কোনো ব্যবস্থা আছে কিনা আমরা এখনো বোধগম্য আমাদের হয়নি। এবং আমরা আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে বলতে চাই, বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ, এদেশের শতকরা 90 কিংবা 92% মুসলমান। এদেশের আর্থসামাজিক উন্নয়নে মুসলমানরা যে ভূমিকা রাখে, তাদের প্রাথমিক হিসাবে নৈতিক মূল্যবোধ শিক্ষা দান করা হয়ে থাকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা থেকে। সুতরাং প্রত্যেকটি উপজেলায় একটি করে মাদ্রাসাকে সরকারিকরণ করার আমি প্রস্তাবনা পেশ করছি। মাননীয় স্পিকার, একটা গল্প বলতে হয়, চাইলন এবং সুচ এর কথোপকথন। চাইলন সুচকে বলে যে তোমার পাছায় তো ফুটা, তুমি আবার বড় কথা বলো কিভাবে? সুচ চাইলনকে বলে, চাইলন রে, তুমি শুধু আমার একটা ফুটা দেখো, কিন্তু তোমার পাছায় যে হাজারো ফুটা তোমার মুখে। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, 2 মিনিট আরো বলেন। মাননীয় স্পিকার, আমি যেটা বলতে চেয়েছিলাম, একটু উদাহরণস্বরূপ চাইলন এবং সুচের কথোপকথন।
চাইলন সুদকে বলেছিল যে তোমার পাশায় তো ফুটা, তুমি আবার বড় কথা বলো কিভাবে? সুদ চাইলনকে বলে, চাইলন রে, তুমি শুধু আমার একটা ফুটা দেখে আশ্চর্য হচ্ছ, কিন্তু তোমার পাশায় যে হাজারো ফুটা, সেক্ষেত্রে তোমার কোনো নজর নাই। মাননীয় স্পিকার, মাননীয় সংসদবৃন্দ, এখানে যারা রয়েছেন সংসদ সদস্যগণ, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সরকার এবং বিরোধী দলের সবাই মিলে কিন্তু সরকার ব্যবস্থাপনা, আমরা চাই যে সবাই সহমত পোষণ করে সকলের ভদ্রতা ভব্যতা রেখে মহান সংসদে আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি কথা বলার জন্য, এলাকার উন্নয়ন করার জন্য এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য আমরা কি করতে পেরেছি সে বিষয়গুলো আমাদের আজকে ভাবা দরকার। আমি সেই ক্ষেত্রে আমার এলাকার কিছু কথা তুলে ধরতে চাই। জোবার ও টিমলা উপজেলার পরোক্ষ প্রত্যক্ষভাবে ৭৪% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত। এখানকার প্রধান কৃষি ফসলগুলো হলো ধান, পাট, তামাক, আলু, হলুদ, মরিচ, তরমুজ সহ প্রায় ২৫,১০০ হেক্টর জমিতে আবাদি জমি প্রচুর পরিমাণে শাকসবজি সহ ফলানো হয়, কিন্তু অত্যন্ত দুঃখজনক সরকারিভাবে এখনও এই সকল শাকসবজি এবং ফলমূল সংরক্ষণের জন্য কোনো হিমাগারের ব্যবস্থাপনা করা নেই। আমি বিনয়ের সাথে অনুরোধ করি, সরকার বাহাদুর অন্তত পক্ষে ডোবার কিংবা ডিমলা মিলে একটি শাকসবজি সংরক্ষণের জন্য হিমাগার স্থাপনের জন্য প্রস্তাবনা রাখছি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্য, সংসদে বক্তব্য রাখার সময় সাবধানতা অবলম্বন করবেন। অরুচিকর অশ্লীল কোনো কথা এই সংসদে উচ্চারিত হোক, এটা আমরা চাই না। আপনার বক্তব্যে কিছু অশ্লীল শব্দ রয়েছে, সেগুলো এক্সপাঞ্জ করা হলো। মাননীয় সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, সময় 6 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে আষাঢ় মাসের 2 তারিখ। এখন আমরা সংসদ অনেক আষাঢ়ে গল্প শুনি, 3 খামের গল্প, চালনের গল্প, এই সমস্ত অনেক গল্প আমরা শুনতেছি। তো মাননীয় স্পিকার, আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সুদক্ষ অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী যে 2026-27 যে বাজেট এই পার্লামেন্টে উপস্থাপন করেছে, আমি মনে করি এই বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্বর্তীমূলক অর্থনীতির একটি অভিযাত্রা হিসেবে অভিহিত করেছেন মাননীয় অর্থমন্ত্রী। এই বাজেটকে পার্লামেন্ট গ্রহণ করেছে, দেশবাসী গ্রহণ করেছে, আন্তর্জাতিক মহল গ্রহণ করেছে। মানুষের কল্যাণে একটা বাজেট, কল্যাণমুখী এবং বিভিন্ন ভালো বিষয় আছে, কিন্তু এই যে মানবিক যে বাজেট, এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে, বাজেটের ইতিহাসে এটা একটা নতুন অধ্যায়ের সূচনা করেছে। আমরা মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এবং আজকে এই যে বাজেটে আমরা প্রতিবার দেখি, যখনই বাজেট ঘোষণা হয় সাথে সাথে বাজারে একটা আগুন ধরে যায়, চারিদিকে সব দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। কিন্তু এবারই সর্বপ্রথম আমরা লক্ষ্য করলাম যে বাজেট ঘোষণার পরে কোনো দ্রব্যের মূল্য বৃদ্ধি হয় নাই। এটাও এই বাজেটের একটা পজিটিভ দিক বলে আমি মনে করি। এই বাজেটে আমাদের মাননীয় অর্থমন্ত্রী চাল, গম, আলু, মাছ, পেঁয়াজ, রসুন, তেল, চিনি সহ প্রায় 61টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর কমিয়েছেন। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে কর ছাড় দিয়েছেন যে যাতে সাধারণ মানুষ যাতে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে, সাধারণ মানুষ যাতে তাদের জীবনযাত্রার মান যাতে উন্নত হয়, সে লক্ষ্যে অনেক কর ছাড় দিয়েছে। এবং এটা যে বিশাল এই যে বাজেট, এটা অনেকে বলছেন যে এই বাজেট বাস্তবায়ন কঠিন হবে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আশা করি এই বাজেট বাস্তবায়ন কোনোভাবেই কঠিন হবে না। কারণ যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সরকার যেভাবে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেছেন এবং যে পরিচালন ব্যয় কমিয়ে উন্নয়ন ব্যয় যেটা বৃদ্ধি করেছেন, এটাও বাজেটে একটি অনন্য দিক। আমরা গত অর্থবছরে যেভাবে পরিচালন ব্যয় ছিল, বর্তমান অর্থবছরে সেই পরিচালন ব্যয় অনেক কমিয়ে উন্নয়ন ব্যয় বৃদ্ধি করা হয়েছে। এখানে যে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 1.39% হতে বৃদ্ধি করে 2% উন্নীত করা হয়েছে, এটাও একটা অত্যন্ত ভালো দিক। এবং স্বাস্থ্য খাতে যে
0.58 থেকে এটা 1.01% উন্নীত করা হয়েছে, অলমোস্ট ডবল করা হয়েছে স্বাস্থ্য খাতে। কারণ স্বাস্থ্য খাতে যে নৈরাজ্য, স্বাস্থ্য খাতে যে অবস্থা, মানুষের দুর্বিষহ অবস্থা, সে অবস্থাতে পরিত্রাণ দেওয়ার জন্য যে স্বাস্থ্য খাতে বিপুল বরাদ্দ দেওয়া হয়েছে, সেটাও তার জন্য আমরা মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। কৃষক কার্ডের অর্থে বার্ষিক এককালীন 2,500 টাকা করে কৃষি কার্ডের জন্য বরাদ্দ রাখা হয়েছে। মসজিদ এবং অন্যান্য উপাসনালয়ে যারা তাদের জন্য এখানে বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। এবং বাজেট সম্পর্কে যারা বাংলাদেশের অর্থনীতি নিয়ে যারা গবেষণা করে, যারা চর্চা করে, তারা প্রত্যেকেই এই বাজেটকে গ্রহণ করেছে এবং বাজেটের সুনাম করেছে। বিশেষ করে ডক্টর ভট্টাচার্যের উল্লেখ করতে পারি। উনি বলেছেন যে এই বাজেটকে তিনি উন্নয়নমুখী, জনমুখী এবং মানবিক বাজেট হিসেবে অভিহিত করেছেন। এবং এটা হচ্ছে এই বাজেটে মাননীয় অর্থমন্ত্রী মূলধারা অর্থনীতি থেকে বিচ্ছিন্ন থাকা সৃজনশীল বা ক্রিয়েটিভ অর্থনীতি, ক্রীড়া অর্থনীতি, সবুজ অর্থনীতি এবং সুনীল অর্থনীতির মতো খাতগুলোকে জাতীয় অর্থনীতির একেবারে কেন্দ্রে নিয়ে এসেছেন। এজন্য নানা ধরনের খরচা দিয়েছেন। আমরা এক বাক্যে বলতে পারি এই বাজেট একটা গণমুখী। আমরা সবসময় সরকারি দল থেকে এটা বলা হয় এটা গণমুখী, আমরা শুধু বলার জন্য বলছি না, আমরা মিন করি এটা গণমুখী বাজেট। এবং অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমরা খেয়াল করেছি, যখন মাননীয় অর্থমন্ত্রী এখানে বাজেট পেশ করছিলেন, যখন বাজেট চলমান, তখন আমরা দেখছি একটি দল মানি না বলে রাজপথে মিছিল শুরু করে দিয়েছিলেন এই চলা অবস্থায়। ওইটা নিন্দুকেরা বলে, কেউ একজন নাকি ওখান থেকে জিজ্ঞেস করছে যে কি মানি না, ওই বলছে জানি না। আসলে এইভাবে যেভাবে প্রত্যেকটি ভালো, এখানে আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমাদের মাননীয় বিরোধী দলের বন্ধুরা একটা বাজেটে একটাও কি ভালো দিক দেখেন নাই যেটার প্রশংসা ওনারা করতে পারেন? যে ওনারা যারাই বক্তব্যে উঠেছেন তারাই এই বাজেট নিয়ে সমালোচনা করছেন, বাইরে করছেন, ঘরে করছেন। এবং কালকে একটা অত্যন্ত দুঃখজনক বক্তব্য দেখলাম, একজন মাননীয় বিরোধী দলের সংসদ প্রার্থী ছিলেন, জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে উনি এমপি নির্বাচিত হতে পারেন নাই। উনি কালকে বক্তব্য রাখছেন এই সংসদ ভেঙে দেন, এই সংসদ প্রয়োজন নাই। এইরকম অগণতান্ত্রিক ফেসিবাদী চরিত্র আমরা আমাদের বিরোধী দলের পক্ষ থেকে আশা করি না। আমার বিরোধী দলের মাননীয় বিরোধী দলের নেতা সবসময় বলছেন যে আমরা সরকারের ভালো কাজের সমর্থন করব, মানে যদি অন্যতা হয় এটা সমালোচনা করবো, এটা উনি সবসময় বলেন। আমরা ওনার কথাকে সবসময় এটা গ্রহণ করি, উনি খুব ভালোভাবেই বলেন। কিন্তু কার্যক্ষেত্রে আমরা যেটা দেখি এটা আসলে গণতন্ত্রের জন্য একটা অশনি সংকেত। এটা আমরা মনে করি এই সংসদ, আমরা সবসময় বলি এটা অনেক মানুষের, বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার শেষ বর্ষাস্থল হচ্ছে এই সংসদ। এই সংসদ থেকে মানুষ আশা করে তাদের সমসাময়িক, তাদের নিত্য দিনের সমস্যাগুলো এই সংসদ থেকে সমাধান হবে, মানুষ ভালোভাবে বাঁচতে পারবে। যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন নিয়ে আমাদের ছাত্র তরুণের রক্ত দিয়েছে, সে আকাঙ্ক্ষার স্বপ্নের বাংলাদেশ মানুষ পাবে, এই প্রত্যাশাটা আমাদের সবার। মাননীয় স্পিকার, আমাদের 2 মিনিট সময় এলাকার কথা বলতে চান, 1 মিনিটে বলে ফেলেন। আমি চট্টগ্রাম নয়, এটা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একদম হার্ট অফ দ্য সিটি, কোতোয়ালি চক বাজার, বাকুলিয়ানি আমার নির্বাচন এলাকা। এই নির্বাচন এলাকার মধ্যে চট্টগ্রামের সবচেয়ে 2টা চিকিৎসা সেবা কেন্দ্র, চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, এবং চট্টগ্রামের অলমোস্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান আমার নির্বাচন এলাকায়। কিন্তু প্রদীপের নিচে যেমন অন্ধকার, সেভাবে আমার নির্বাচন এলাকার লোকেরা শিক্ষা ক্ষেত্রে সুবিধা বঞ্চিত, স্বাস্থ্য ক্ষেত্রে সুবিধা বঞ্চিত, বিশেষ করে উন্নয়ন ক্ষেত্রে আমরা আরও বেশি সুবিধা বঞ্চিত। যারা শহরের, যারা সিটি কর্পোরেশনের সদস্য আমরা যারা আছি, আমার মতো আরও যারা আছেন, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে কোনো বরাদ্দ নাই, এখানে জেলা পরিষদ থেকে কোনো বরাদ্দ নাই, আর সিটি কর্পোরেশনে গেলে বলে যে এখানে কোনো টাকা নাই। আমি এই ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মাননীয় সদস্য জিবা আমিন খান, আপনার সময় 8 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আজকে এখানে কথা বলতে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, এবং আরও স্মরণ করতে চাই আমাদের দেশনেত্রী, আমাদের জনগণের নেত্রী, আমাদের নেত্রী এবং পৃথিবীর নেত্রী, ওনাকে ওয়ার্ল্ড রেকগনাইজড অ্যাজ এ পলিটিক্যাল লিডার, ওনাকে স্মরণ করতে চাই।
আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আজকে আমাকে এখানে মহিলা আসনে সুযোগ করে দেওয়ার জন্য, কথা বলার জন্য। The budget of 9,38 crore. It's a very large budget and a very commendable budget. It's an increase of 19% from the previous budget. The budget centers on 3R strategy: the recovery, restoration, and reconstruction. And main বাজেটের যে উদ্দেশ্য, যেটা এমফেসাইজ করা হয়েছে, স্পেশাল এমফেসিস ইজ অন বিং গিভেন টু হিউম্যান ডেভেলপমেন্ট, human capital development, expanding digital services, and promoting green growth. For human capital development, learning starts at a very early stage. I as a Montessori teacher believe যে বাচ্চাদের শিক্ষা আরম্ভ হয় from naught to 7th, and we call it absorbent mind. এই absorbent মাইন্ডের সময় যখন বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষা তারা স্পঞ্জের মতো তাদের ভিতরে নিয়ে নেয়, এবং এই শিক্ষার জন্য বাচ্চাদেরকে যদি এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়া হয় এই সময়টায়, তাহলে বাচ্চারা আগামীতে একটা সুন্দর সফল মানুষ হয়ে উঠতে পারে, এটা আমরা বিশ্বাস করি। এবং অন দ্যাট বেসিস আই এম ভেরি প্লিজড টু হিয়ার অর সি দ্যাট আমাদের বাজেটে আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমির খুসরু মাহমুদ এখানে ডে কেয়ার সেন্টার এস্টাবলিশ করার জন্য একটা উদ্যোগ নিয়েছেন। এবং আমার রিকোয়েস্ট থাকবে যে এই ডে কেয়ারগুলা, আমি যখন ইউকে ইউএসএ কাজ করতাম, আই ওয়াজ ওয়ার্কিং ভেরি মাচ উইথ চিলড্রেন, শিশুদের সাথে, এবং আমরা তখন পায়োনিয়ার করেছিলাম ফাউন্ডেশন স্টেজ ইন ইউকে সিলেবাস, অ্যান্ড দিস ফাউন্ডেশন স্টেজ ওয়ার্ক ফ্রম 0 to 7 years old. আমি আশা করি আমাদের ডে কেয়ার সেন্টারগুলোতে যদি সুযোগ করে দেওয়া হয় বাচ্চাদেরকে with a structured environment so that they can learn from the environment, this will make our future generations a beautiful generation. This is what we hope for. এখানে অ্যাকচুয়ালি আমি না বললেই না যে I have a special needs daughter. She has learned so much from environment, and I want to thank প্রধানমন্ত্রী from my heart that উনি প্রতিনিধিদের জন্য অনেক সুযোগ করে দিচ্ছেন আমাদের এই বাংলাদেশে, যেটা আমি মনে করি ইটস এ ভেরি নিউ কনসেপ্ট। আমাদের প্রতিনিধিদেরকে আমরা লুকিয়ে রাখি, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী ওনাদেরকে স্বীকৃতি দিয়েছেন। এবং আমার মেয়ে, আমি মনে করি আমাদের এনভায়রনমেন্ট থেকে শি হ্যাজ লার্নড আ লট। শি ইজ এ স্পেশাল নিডস, বাট শি নোজ 2 language, and not just that, when I am in Bangladesh আমি আম্মু, কিন্তু যখন আমি বাহিরে বিদেশে থাকি she calls me mommy. So she has learned to differentiate between the two language which she has learned. So I think প্রতিনিধিদেরকে যদি আমরা আরো সুন্দর সুযোগ করে দেই আমাদের এই দেশে, তাহলে ইনশাআল্লাহ আমি মনে করি, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, যে আমাদের প্রতিনিধিরাও এখানে আমাদের বাংলাদেশে অনেক কিছু করতে পারবেন। In education or any other sector, the utilization of fund is very important. We must ensure that we properly use our funds in the right places. This is the responsibility of all parliamentarians. Manoniya Speaker, this is an extraordinary budget. The success of the budget will highly depend on the quality of execution amid broader economic challenges. It is okay to do constructive criticism, but we must all understand global economy is under huge pressure. So we must refrain from criticizing just for the sake of criticizing. We must refrain for the sake of Bangladesh. Let us work together.
we make sure that the vision of our Prime Minister is fulfilled. মাননীয় স্পিকার, আমি লক্ষ্য করেছি যে আমাদের বিরোধী দলের নেতা, এখন কিছুক্ষণ আগেই আমাদের এক সংসদ ভাই বলেছেন যে দে আর জাস্ট দেয়ার টু ক্রিটিসাইজ। আনফর্চুনেটলি দে হ্যাভ নট ফাউন্ড এনিথিং টু সে এনি কমেন্ডেবল ডায়ালগ। বাট আপনারা যদি আমাদের সংসদে বিরোধী দলে থাকেন অসুবিধা নাই, কিন্তু আপনারা এর নিশ্চয়ই এই বাজেটে আরও কিছু ভালো আছে যেটা আপনারা বলতে পারেন এই বক্তব্যে। ফর দ্য লাস্ট 2-3 days আই এম লিসনিং টু দেম basically grumbling, unfortunately. আমি এই সুযোগে মাননীয় স্পিকার রংপুর 6 সংসদ সদস্যের কিছু উত্তর দিতে চাচ্ছি। উনি 2 দিন আগে কিছু কথা বলেছেন, 1600 স্কোয়ার মাইল অফ কাঁচা রাস্তা। উনি হয়তোবা ভুলে গিয়েছেন যে অ্যাকচুয়ালি বাংলাদেশের রাস্তাগুলো যদি আপনারা আমরা যারাই আমাদের রুট লেভেলে যাই, the rastas are a very, very bad situation. This is due to the durnitis that we have seen in from the previous regime. They have looted, literally looted the country. কোনো বড় বড় উন্নয়নের প্রকল্প করেছেন ওনারা, কিন্তু ওনারা কোনো জনগণের উন্নয়নের জন্য কোনো কাজ করেননি, যার জন্য আমাদের এই কাঁচা রাস্তাগুলা এখনো আছে। We are only in government for last 100+ days. So we must give time to our government. আপনারা, আমি আশা করব যে আপনারা আমাদেরকে, আমার প্রধানমন্ত্রীকে আপনারা করবেন, সাধুবাদ জানাবেন। এবং ইন্টারেস্টিংলি এখানে উনি একটু ভুলে গিয়েছেন যে প্রধানমন্ত্রী কিছুদিন আগে বাজেটে এবং আমাদের অর্থমন্ত্রী উত্তরাঞ্চলকে একটা কৃষি হাব বলে ঘোষণা দিয়েছেন। এটারও তো সাধুবাদ জানাতে পারতেন ওনারা, কিন্তু ওনারা জানান নাই। আই এম অ্যামেজড অ্যাট দেয়ার ওয়ে অফ হ্যান্ডলিং। উই অল মাস্ট বি স্পিকিং for the betterment of the country, but if there is something good, let us speak about it. Let us say it, that yes, the Prime Minister has. ধন্যবাদ মাননীয় সদস্য। এক মিনিটে আপনার বক্তব্য সামাপ করেন। আপনাকে 8 মিনিট দেওয়া হয়েছে, অন্যদেরকে 6 মিনিট দেওয়া হয়। এই সময় আমি দেই না, সময় দেয় আপনাদের হুইপ। 1 মিনিটে কনক্লুড করেন প্লিজ। 1 মিনিটে বলা হবে না, আমার অনেক কিছু আছে। আচ্ছা, ওকে। রংপুর ফেসেস a lot of structural development. ওকে, আপনাকে 2 মিনিট দেওয়া হয়েছে। আপনাদের হুইপরা আপনাকে 2 মিনিট দিয়েছে, 2 মিনিটে শেষ faces করেন। lot of structural challenges, not just the roads. আমি মনে করি it's not just রংপুর, আমার আসন ঝালকাঠি 2, যেখানে আমি নির্বাচিত না, but I am from that area. We have seen bad situation in the roads and the শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য ব্যবস্থা সবই। তো আমাদের এসব করার জন্য আমাদের এই যে লার্জ বাজেট দেওয়া হয়েছে, it is something we are very, very happy with, and I hope that আমরা সকলে মিলে এই বাজেটটাকে মানে ভালোভাবে কাজ করার চেষ্টা করব। কিন্তু মাননীয় স্পিকার, আমার তো কোনো কথা শেষ হয় নাই। আই এম নট ইভেন হাফ ওয়ে ডান। বলতে থাকবো? ধন্যবাদ। বলবো থ্যাংক ইউ। আমি ফার্স্ট আপনার বাড়তি সময় শেষ হয়েছে, আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন। 1 মিনিটে হবে না মাননীয় স্পিকার, আমি বলতে চাই। We must all ensure, first of all, আপনার 2 মিনিট তো আচ্ছা বলেন, আরো 41 মাননীয় স্পিকার 41 সেকেন্ড আছে। সবাই হাউস থেকে বলছে আমাকে একটু সময় দেওয়ার একটু জন্য। ঘড়ির দিকে তাকাবেন। বলতে থাকবো, ঠিক আছে। সময় আমি We দিই না। all must ensure that money collected from the revenue must be distributed properly in the right places, and we should ensure that there is no pilferage. আজকে আমরা দেখেছি যে আমাদের অনেক মানে বিগত দিনে যে মন্ত্রীরা মনে করেন যে ওনারা ডিও লেটার দিলেই কাজ হয়ে যাবে। Why? We must ensure that that work is correct and it's done properly. তাহলেই না আমাদের এই বাজেটগুলা সুন্দরভাবে আমরা কাজ করতে পারবো। এখানে আরেকটু কিছু বলতে চাচ্ছিলাম। ধন্যবাদ মাননীয় সদস্য, আরো অনেক সুযোগ পাবেন বলার, অপেক্ষা করুন। পরবর্তী বক্তা মাননীয় সদস্য আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী 2।
ধন্যবাদ মাননীয় স্পিকার। আসসালামু আপনার আলাইকুম সময় 4 রহমতুল্লাহ। মিনিট। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মাননীয় মুরসালিন। সদস্য, আপনার সময় 4 মিনিট। 4 মিনিট খুবই কম মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাকে জাতীয় বাজেটের উপর খুব সামান্য কথা বলবো, কারণ আমাদের সরকারি দলের বন্ধুরা সমালোচনা পছন্দ করছেন না। আমাদেরকে একটু পক্ষে বলতে হবে। বাজেট সুন্দর, বাজেট সুন্দর, অনেক করের বোঝা চাপানো হয়েছে, আমরা খুব হ্যাপি। মাননীয় স্পিকার, আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমরা ব্যয় বুঝে আয় করলে পরে ভালো হতো। এই কারণে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা আয়কর আদায়ের। ইতিপূর্বেকার আয়কর আদায়ের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা কি আমাদেরকে এই আয় করার ব্যাপারে নিশ্চয়তা দেয়? এইটা একটু খেয়াল করা দরকার ছিল। শিল্পের জন্য কাঁচামালের মূল্য বৃদ্ধি করা এবং গ্যাসের মূল্য বৃদ্ধি করার কারণে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সৃষ্টি হবে, এই ব্যাপারটা তো একটা ক্যালকুলেটিভ বিষয়, একটা হিসাবের বিষয়। এই ব্যাপারটা অস্বীকার করার কোনো সুযোগই নাই। আমি মাননীয় অর্থমন্ত্রীকে আহ্বান জানাতে চাই যে আমরা যে বাজেট সম্পর্কে যৎসামান্য সমালোচনা করেছি, এগুলো আপনাদেরকে পিছিয়ে দেওয়ার জন্য নয়, বরং আপনাদেরকে বাজেটটাকে সংশোধন করে একটা সুন্দর বাজেট উপস্থাপনের জন্য, বিরোধিতার উদ্দেশ্যে নয়। মানে স্পিকার, আমার এলাকা সম্পর্কে একটু বলতে চাই, সময়টা অত্যন্ত সংকীর্ণ। আমি ইতিমধ্যে মহান জাতীয় সংসদে ইপিজেড সম্পর্কে, নীলফামারীর উত্তরা ইপিজেড সম্পর্কে, চিলাহাটি বন্দর সম্পর্কে, মেডিকেল কলেজ সম্পর্কে, টেক্সটাইল মিল সম্পর্কে, নীলফামারী শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া বামনডাঙ্গা খাল সম্পর্কে, নীলফামারীতে অবস্থিত 2টি এলএসডি গোডাউন সম্পর্কে এবং নীলফামারীর সাথে অন্যান্য জেলার সংযোগ সৃষ্টির জন্য যে আত্রাই ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে, যেটা আমাদের মাননীয় হুইপ রংপুর দিনাজপুর অঞ্চলের, তিনিও একই রকম আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। এ সম্পর্কে আমি ইতিমধ্যে কথা বলেছি। নীলফামারীতে শহরের ভিতরে যে রাস্তা রয়েছে, প্রধান সড়কটি অত্যন্ত সংকীর্ণ। আমার মনে হয় না যে বাংলাদেশে এত সংকীর্ণ রাস্তার জেলা শহর বাংলাদেশে আছে কিনা আমার সন্দেহ হয়। এই রাস্তাটি একটি জেলা শহরের মানে আনার জন্য কমপক্ষে 6 লেনের একটি রাস্তা নির্মাণ করে মাঝখানে আইল্যান্ড দিয়ে, ডিভাইডার দিয়ে একটা রাস্তা নির্মাণ করা দরকার এবং সংযোগ আরও 2টি রাস্তা রয়েছে প্রধান সড়ক, যে রাস্তাগুলো বৃদ্ধি করা দরকার। এই ব্যাপারে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ থাকা উচিত ছিল। আমি এরপরে যেটা বলতে চাই, নীলফামারী সদর উপজেলার ভিতরে যে ইপিজেডটি রয়েছে, ইপিজেডের সামনে যে নীলফামারী সৈয়দপুর হাইওয়ে রয়েছে, এই হাইওয়েটা অত্যন্ত মানে এই যখন ইপিজেডের ইপিজেডের প্রবেশ এবং ছুটির সময় মারাত্মক যানজটের সৃষ্টি হয়। এই যানজট নিরসনের জন্য এই ইপিজেডের সামনে কমপক্ষে 1 কিলোমিটার একটি ফ্লাইওভার নির্মাণ করা দরকার। এরপরে নীলফামারী শহর এবং টেক্সটাইল মিল এলাকার সামনে 3টি ওভারব্রিজ নির্মাণ করা দরকার। সৈয়দপুর এয়ারপোর্টটিকে আন্তর্জাতিক মানে আনা দরকার। এটার অনেকগুলো কারণ রয়েছে, আমি ব্যাখ্যা করলে সময় লাগবে। এই 1000 শয্যার চায়না হাসপাতাল, ইপিজেড, নীলফামারী জেলা শহরে অনেকগুলো ভারী এবং হালকা শিল্প, সৈয়দপুর একটি শিল্প নগরী। এই সকল কারণে এই এয়ারপোর্টটিকে আন্তর্জাতিক মানে আনা অত্যন্ত জরুরি। এরপর নীলফামারীতে একটি হাসপাতাল রয়েছে, যে হাসপাতালটি ধন্যবাদ মাননীয় সদস্য। সময় তো আপনাদের হুইপ দিবে, 1 মিনিটে বলেন, শেষ করেন। অন্তপক্ষে 3টা মিনিট দেন স্পিকার। সময় তো হুইপরা দেয়, আমি তো সময় দেই না, কারণ একটা নির্দিষ্ট 40 ঘন্টা আলোচনা করতে হবে। আপনি বেশি বললে আরেকজনের কমে যাবে। বলেন, 1 মিনিটে শেষ করেন প্লিজ। নীলফামারীর একটা হাসপাতাল রয়েছে 250 শয্যার হাসপাতাল, কিন্তু টোটাল স্ট্রাকচারটা রয়েছে 100 শয্যার হাসপাতাল হিসাবে। এখানে ডাক্তার রয়েছেন, ডাক্তারের পোস্ট রয়েছে 84টি, যেটা 100 শয্যার হাসপাতাল হিসাবে। 250 শয্যা হিসাবে এখানে খাদ্য ছাড়া আর কোনো বিষয়ে কোনো ব্যবস্থাপনা রাখা হয়নি। এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার। শিক্ষকদের টাইম স্কেল সংক্রান্ত একটি বিষয়, সারা দেশের শিক্ষকদের একটি দাবি রয়েছে যে 2016 সালে
ডিপিসির 3টি সভা করেও কোনো সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি শিক্ষকদের, মাধ্যমিক স্কুলের শিক্ষকদের টাইম স্কেল এবং সিলেকশন গ্রেডের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া। হাইকোর্টে রিট করে ওনারা 19 সালে একটা রায় পেয়েছেন এবং 2020 সালে ওনারা সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশন থেকে একটা রায় পেয়েছেন, কিন্তু এর বাস্তবায়ন হয়নি। মানে স্পিকার, বাস্তবায়ন চাই। এই নীলফামারীর উন্নয়নের জন্য আমরা যে পরিকল্পনাগুলোর কথা বলেছি, এর বাইরে অনেকগুলো বিষয় রয়েছে। জাতীয় বাজেটে এই বিষয়গুলো বাস্তবায়নের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে আশা। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মাননীয় সদস্য ফাহমিদা হক, মহিলা আসন 18, আপনার সময় 7 মিনিট। রহমানের রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে এই মহান সংসদে দাঁড়িয়ে দেশের মানুষের জন্য কথা বলার সুযোগ করে দিয়েছেন। শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদেরকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে শাহাদত বরণকারী ছাত্র জনতাকে। একই সাথে বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। আমি তাদের সবার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি গণতন্ত্রের আপসহীন কণ্ঠ দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। আমি এই দুই মহান নেতার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী দেশনেতা তারেক রহমানের প্রতি। তিনি আমার উপর আস্থা রেখেছেন, আমাকে এই সংসদে এসে দেশের জনগণের জন্য কাজ করার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি এই সংসদে এটি আমার প্রথম বক্তব্য, তাই আজ আমার কণ্ঠে শুধু একজন সংসদ সদস্যের কথাই নেই, আছে এই দেশের অসংখ্য মা বোনের কথা, শ্রমিক কৃষকের কথা, তরুণদের স্বপ্নের কথা, আর সেই সাথে সাধারণ মানুষের কথা, যারা ভয়, হত্যা, হামলা, মামলা, অত্যাচার, জেল জুলুম সহ্য করে গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছিলেন। আমি কৃতজ্ঞ আমার দলের নেতাকর্মীদের প্রতি, আমার এলাকার মানুষের প্রতি, দেশের জনগণের প্রতি, যারা আমার পাশে ছিলেন, যারা এখন আছেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা ও সালাম জানাই। মাননীয় স্পিকার, আমরা আজ এমন এক বাজেট নিয়ে আলোচনা করছি যে বাজেট উপস্থাপন করা হয়েছে একটি কঠিন অর্থনৈতিক বাস্তবতায়। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের অর্থনীতি জনগণের হাত থেকে সরে গিয়ে একটি মাফিয়া গোষ্ঠীর হাতে বন্দী হয়েছিল। ব্যাংকিং খাতে লুটপাট, উন্নয়ন প্রকল্পে অস্বাভাবিক ব্যয়, খেলাপি ঋণ, সিন্ডিকেট, কর ফাঁকি, অর্থপ্রচার, এসব মিলিয়ে অর্থনীতির ভিত একদম ধ্বংস করে দিয়ে গেছে। অর্থনীতি শ্বেতপত্রে উঠে এসেছে 2009 থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় $234 বিলিয়ন পাচার করেছে, বছরে যা গড়ে $16 বিলিয়ন। এই টাকা যদি দেশে থাকতো, কত স্কুল কলেজ হতো, কত হাসপাতাল হতো, কত তরুণের কর্মসংস্থান হতো, কত কৃষক তার ন্যায্য সুবিধা পেতে পারতেন। এরপর অকার্যকর, জবাবদিহীন অন্তর্বর্তী সরকারের সময়ে অর্থনীতিতে আস্থা ফেরেনি, নতুন বিনিয়োগ কাঙ্ক্ষিতভাবে আসেনি, বেসরকারি খাতে ঋণ প্রবাহ দুর্বল ছিল, মানুষের ক্রয় ক্ষমতা ও কর্মসংস্থান কমেছে। এই কঠিন বাস্তবতার মধ্যে 2026-27 সালের অর্থবছরের এই বাজেট আমাদের সামনে আশার আলো নিয়ে এসেছে। এটি শুধু আয় ব্যয়ের হিসাব নয়, এটি ভাঙা অর্থনীতিকে মেরামত করার বাজেট, মানুষের আস্থা ফেরানোর বাজেট এবং লুটপাটের অর্থনীতি থেকে জনগণের অর্থনীতিতে ফেরার বাজেট। দেশের দলনিরপেক্ষ অর্থনীতিবিদ, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা এই বাজেটকে একটি চিন্তাশীল বাজেট বলে আখ্যা দিয়েছেন। এমন একটি চিন্তাশীল ও গণমুখী বাজেট দেওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই ধন্যবাদ। মাননীয় স্পিকার, একটি বাজেট তখনই গণমুখী হয় যখন সেখানে মানুষের জীবন, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা গুরুত্ব পায়। এবারের বাজেটে আমরা সেটিই দেখেছি। শিক্ষা খাতে বরাদ্দ 87,206 কোটি টাকা থেকে বাড়িয়ে 1,36,606 কোটি টাকা করা হয়েছে, অর্থাৎ পূর্বের বাজেট থেকে 56% বাড়ানো হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণে বরাদ্দ 35,477 কোটি টাকা থেকে বাড়িয়ে 69,409 কোটি টাকা করা হয়েছে, যা আগের বাজেট থেকে প্রায় দ্বিগুণ। সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 1,44,338 কোটি টাকা, যা আগের বাজেটের চেয়ে প্রায় 14% বেশি। এই সংখ্যাগুলো প্রমাণ করে এই বাজেটের কেন্দ্রবিন্দুতে আছে মানুষ, মানুষের শিক্ষা, মানুষের স্বাস্থ্য, মানুষের নিরাপত্তা।
তবে আমি এটিও বলতে চাই, শুধু বাজেট বাড়ালেই হবে না, সঠিক মানুষ যেন সঠিক সুবিধা পায়, সঠিক জায়গায় যেন টাকা খরচ হয়, দুর্নীতিবাজরা যেন জনগণের টাকা ছুঁতে না পারে, সেটি নিশ্চিত করতে হবে। শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে, এখন দরকার ভালো শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতির সুযোগ। আমাদের তরুণ প্রজন্মকে শুধু পরীক্ষার খাতায় নয়, জীবনের মাঠেও সফল করে গড়ে তুলতে হবে। মাননীয় স্পিকার, আফসোসের বিষয়, দেশের এই অর্থনীতির কঠিন সময়ে জনগণ আশা করেছিল একটি দায়িত্বশীল বিরোধী দল, যারা বাজেট নিয়ে গঠনমূলক সমালোচনা করবে, কথা বলবে। তারা বলবে কোথায় ঘাটতি আছে, কোথায় আরও বরাদ্দ বাড়াতে হবে, কিভাবে কর্মসংস্থান বাড়ানো যায়, কিভাবে সেবার মান মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়। কিন্তু তারা তা না করে কথায় কথায় সরকার পতনের হুমকি দেয়, আরেকটি জুলাইয়ের ভয় দেখায়। 4 মাস যেতে না যেতে অস্থিরতার রাজনীতি শুরু করে দিয়েছে। জনগণের ভাত কাপড়, চিকিৎসা, শিক্ষার কথা না বলে তারা ক্ষমতার স্বপ্নে বিভোর। এতে প্রমাণ হয় তাদের নজর জনগণের দিকে নয়, তাদের নজর গদির দিকে। আজ বিএনপি সরকার ক্ষমতায়, শত শত ছাত্র জনতার আত্মত্যাগের উপর দাঁড়িয়ে আছে এই সংসদ। তাই এই দেশের অসহায় মানুষের কাছে আমাদের দায় অনেক। আমাদের প্রান্তিক পর্যায়ে প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাজারে ন্যায্য মূল্য, হাসপাতালে সেবা, স্কুলে শিক্ষা, মাঠে খেলাধুলা, সংস্কৃতিতে সুস্থ পরিবেশ, কর্মজীবনের সুযোগ, এই সবই এই রাষ্ট্রের দায়িত্ব। মাননীয় স্পিকার, আমি এই বাজেটকে সমর্থন করছি, কারণ এই বাজেট মানুষের কথা বলে, এই বাজেট ভবিষ্যতের কথা বলে। এই বাজেট আমাদের মনে করিয়ে দেয় রাষ্ট্র কোনো দলীয় সম্পত্তি নয়, রাষ্ট্র সকল জনগণের। যেমনটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের রাজনীতির মূল কথা হতে হবে ক্ষমতার আগে বাংলাদেশ, দলের আগে বাংলাদেশ, ব্যক্তির আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। পরিশেষে বলতে চাই, জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে, তাদের চোখে স্বপ্ন আছে, তাদের জীবনে কষ্ট আছে, তাদের মনে আশা আছে, তাদের মনে অনেক প্রশ্নও আছে। সেই প্রশ্নের উত্তর আমাদেরকে বক্তৃতা নয়, আমাদের কাজের মাধ্যমে দেখিয়ে দিতে হবে। আল্লাহ আমাদের সকলের সহায় হন। বাংলাদেশ জিন্দাবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনাকে সবিনয় জানাচ্ছি, সংসদের রেওয়াজ অনুসারে দেখে দেখে পড়া অ্যালাউড না। এরপরে আপনারা আগে থেকে প্রিপারেশন নিয়ে আসবেন। আপনারা সবাই সংগ্রামে, আন্দোলনে, রাজপথে অনেক বক্তব্য দিয়েছেন, নোট ছাড়াই, এখনও দিতে পারবেন। সুতরাং ছোট হলেও না দেখে বলার অভ্যাস করুন। সংসদে নোট নেবেন, খানিকক্ষণ দেখে তারপরে আবার স্পিকারের দিকে, সংসদ সদস্যদের দিকে তাকিয়ে বাকি বক্তব্য রাখবেন। এক নাগারে রিডিং পড়া এই বাজেট বক্তৃতা কিংবা রাষ্ট্রপতি ভাষণের উপরে দেওয়া সঠিক নয়, এটা নিয়ম নাই। ধন্যবাদ। পরবর্তী বক্তা মোহাম্মদ রায়হান সিরাজি, মাননীয় সদস্য, রংপুর 1। আপনার সময় 4 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, সময় আমার জানা মতে 5 মিনিট দেওয়া হয়েছিল, 1 মিনিট কমেছে। তারপরেও আমি আশা করব, আমার পূর্বে একজন মাননীয় সংসদ সদস্য সংরক্ষিত আসনের, উনি দফায় দফায় সময় চেয়েছেন। আমি আশা করব অত বেশি না হলেও আমাকে কিছু সময় দেবেন, কিছু কথা বলতে হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের এবারের বাজেট স্বাস্থ্যগত দিক থেকে নাদুস নুদুস হলেও কিছু কিছু ক্ষেত্রে পুষ্টিহীনতা লক্ষণীয়, যা অস্বীকার করবার কোনো সুযোগ নেই। মাননীয় স্পিকার, আমরা জাতিগতভাবে অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও অনেকাংশে আমরা উচ্চভিলাষী। ঋণ করে টিভি ফ্রিজ ক্রয় করি, আবার কিস্তির টাকা নিয়ে অহরহ হর হামেশায় গৃহদ্বন্দ্ব, কোনো কোনো ক্ষেত্রে বিচ্ছেদ, কোনো কোনো ক্ষেত্রে রক্তপাতও ঘটছে। এবারের বাজেট সেই জাতিগত উচ্চবিলাসীর ঐতিহ্য থেকে বের হতে পারেনি। মাননীয় স্পিকার, বাজেটের ভালো দিক অবশ্যই আছে, যা অস্বীকার করবার সুযোগ নেই, কিন্তু একটি বাজেটের প্রকৃত মূল্যায়ন তার দুর্বলতা চিহ্নিত করার মাধ্যমে জাতীয় অর্থনীতি, রাজস্ব, বিনিয়োগ, কর্মসংস্থান ও সাধারণ মানুষের বাস্তবতা বিবেচনায় এই বাজেটের যে দুর্বলতাগুলো তা আমি আপনার সামনে উল্লেখ করছি। বাজেটের আকার বড়, কিন্তু বাস্তবায়নের সক্ষমতা লক্ষণীয় নয়।
রাজস্ব আদায়ের লক্ষ্য অত্যন্ত উচ্চাভিলাষী। যেহেতু সময় কম, তথ্য দিচ্ছি না। যেখানে বর্তমান রাজস্ব কাঠামোতেই ঘাটতি রয়েছে, সেখানে এত বড় লং জাম্প বাস্তবসম্মত নয়। মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যে বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। কর্মসংস্থান নিয়ে সুস্পষ্ট রোডম্যাপ নেই। বাংলাদেশের সবচেয়ে বড় সংকট এখন বেকারত্ব, কিন্তু বাজেটে সবচেয়ে বড় অগ্রাধিকার সেই বেকারত্ব কি রয়েছে? বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির বাস্তব কৌশল স্পষ্ট নয়। ব্যাংকিং খাতে সংস্কারের স্পষ্ট রূপরেখা এখনও সীমিত। খেলাফি ঋণ কমবে কিভাবে, এ বিষয়ে এখানে সমাধান স্পষ্ট নয়। মধ্যবিত্তের জন্য স্বস্তি সীমিত। বাড়ি ভাড়া বেড়েছে, শিক্ষা ব্যয় বেড়েছে, চিকিৎসা ব্যয় বেড়েছে। কৃষি এখনও প্রাপ্য গুরুত্ব পাচ্ছে না। উন্নয়ন প্রকল্পে অপচয়ের ঝুঁকি, ঋণ নির্ভরতা নিয়ে উদ্বেগ। স্বাস্থ্য ও শিক্ষায় কাঠামোগত সংস্কার অনুপস্থিত। বাজেটে আশাবাদ বেশি, ঝুঁকি বিশ্লেষণ কম। মাননীয় স্পিকার, এই বাজেটে সবচেয়ে বড় পরীক্ষা সংসদে নয়, বাজারে হবে, কাগজে নয়, মানুষের জীবনে হবে। যদি মূল্যস্ফীতি না কমে, কর্মসংস্থান না বাড়ে, বিনিয়োগ না আসে এবং রাজস্ব লক্ষ্য পূরণ না হয়, তাহলে এই বাজেট ইতিহাসের বড় বাজেট হিসেবে নয়, অপূর্ণ প্রত্যাশার বাজেট হিসাবে স্মরণীয় দলিল হয়ে থাকবে। মাননীয় স্পিকার, আমি রংপুর বিভাগের 3টি মৌলিক প্রশ্ন এই মহান সংসদে আপনার মাধ্যমে উপস্থাপন করতে চাই। রংপুর কি এখনো উন্নয়নের অপেক্ষমান অঞ্চল? আজও উত্তরবঙ্গের হাজার হাজার তরুণ সংস্থানের সন্ধানে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, সিলেট, চট্টগ্রাম কিংবা বিদেশমুখী। রংপুর কি শুধু শ্রম সরবরাহ করবে আর শিল্প যাবে অন্য অঞ্চলে? জাতীয় উন্নয়নের সুফল যদি ভৌগোলিকভাবে ভারসাম্যপূর্ণ না হয়, তবে সেটি টেকসই উন্নয়ন নয়। কৃষকের ঘাম রংপুরে, শিল্পের মুনাফা। মাননীয় সদস্য, আপনি বলেছেন যে মহিলা আসনে একজন সদস্যের সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। সময় আমি বাড়াই না, তারা হুইপটা বাড়ায়। আপনারও এখানে হুইপ আছে, তিনি যদি বাড়িয়ে দেন আমার কোনো অসুবিধা নাই। 10 মিনিট বাড়িয়ে দিতে পারেন। আপনাকে বাড়িয়ে দেব 2 মিনিট, আপনি আরও 2 মিনিট বলুন। মাননীয় স্পিকার, তিস্তা প্রশ্নে বাজেট নীরব। উত্তরাঞ্চলের মানুষ উন্নয়নের অনেক প্রতিশ্রুতি শুনেছে। তিস্তা কি শুধুই নির্বাচনী বক্তৃতার বিষয় নাকি জাতীয় অর্থনীতির অগ্রাধিকার? কারণ তিস্তার মাধ্যমে সমাধান, কৃষি উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি, দারিদ্রতা হ্রাস, উত্তরাঞ্চলের অর্থনৈতিক পুনর্জাগরণ এবং সেই সাথে জাতীয় অর্থনীতিতে নতুন সূর্যের উদয়। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদে আমার রংপুর বিভাগের পক্ষ থেকে কয়েকটি দাবি পেশ করছি। তিস্তা মহাপরিকল্পনার জন্য বিশেষ বরাদ্দ, চরাঞ্চলের জন্য 10 বা 20 শয্যার বিশেষ স্বাস্থ্যসেবা কেন্দ্র, বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিশেষ বরাদ্দ, রংপুরের বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, উত্তরাঞ্চলের শিল্পায়ন তহবিল গঠন, আলু ও ভুট্টা ভিত্তিক শিল্প পার্ক গড়ে তোলা। যেহেতু দেশের উৎপাদনে 20 থেকে 25% আলু, 40 থেকে 45% ভুট্টা জাতীয় উৎপাদনে যুক্ত হয়, এজন্য আলু ও ভুট্টা ভিত্তিক শিল্প পার্ক প্রয়োজন। প্রতিটি উপজেলায় ও জেলায় একটি করে উন্নত মানের কোল্ড স্টোরেজ প্রয়োজন। রংপুরের মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তর করা, রংপুরে কৃষি বিদ্যালয়, বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল, কিডনি ও হৃদরোগ ইনস্টিটিউট, কৃষি পণ্য পরিবহনে রেল ভিত্তিক করিডোর, যুব উদ্যোক্তা ও উন্নয়ন, তরুণদের কর্মসংস্থানের জন্য বিশেষ তহবিল, আইটি পার্ক, দক্ষতা উন্নয়ন কেন্দ্র, উত্তরাঞ্চলে জলবায়ু অভিযোজন তহবিল গঠন সহ প্রতিটি ওয়ার্ড ভিত্তিক খেলার মাঠ ও ইউনিয়ন ভিত্তিক মিনি স্টেডিয়াম যদি গড়ে তোলা যায়, আমাদের তরুণদেরকে খেলার মধ্যে মনোনিবেশ করা যাবে। মাননীয় স্পিকার, আমি বিশেষ করে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। আমার সিটি কর্পোরেশনের 9টি ওয়ার্ডে দুঃখের সাথে জানাচ্ছি যে উপজেলা সমূহে যেভাবে আমরা। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা শামীমারা বেগম স্বপ্না, মহিলা আসন 21, আপনার সময় 7 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
সর্বপ্রথমেই মহান আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি। সর্বপ্রথমেই এই মহান সংসদে দাঁড়িয়ে আমি স্মরণ করছি আমাদের স্বাধীনতার ঘোষক জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, স্মরণ করছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, স্মরণ করছি ৭১-এর মুক্তিযোদ্ধাদের, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আরও স্মরণ করছি দীর্ঘ ১৭ বছর যারা জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা খুন হয়েছেন, গুম হয়েছেন, দুনিয়া থেকে চলে গেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। বিডিআর বিদ্রোহে নিহত ৫৭ সেনাকর্মীদের, সেনা অফিসারদের রুহের মাগফিরাত কামনা করছি। জুলাই যোদ্ধা যারা ফ্যাসিস্ট আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে জীবন দিয়েছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা, এবং যারা আহত হয়ে এখনও অসুস্থ অবস্থায় আছেন, তারা যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, তাদের জন্য দোয়া করছি। মাননীয় স্পিকার, যে সুন্দর বাজেট, বাস্তবমুখী এবং কল্যাণমুখী, মানুষের গ্রহণযোগ্য যে বাজেট আমাদেরকে বাংলাদেশের জন্য দেওয়া হয়েছে, এই বাজেট বাংলাদেশের জনগণ সানন্দে গ্রহণ করেছে। সেজন্য আমি আমাদের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, এই বাজেটে দেখা যায় প্রস্তাবিত জাতীয় বাজেটে শিক্ষা খাতে ১,৩৬,৬০৬ কোটি টাকা, জিডিপি 2% এবং স্বাস্থ্য খাতে ৬৯,৪০৯ কোটি টাকা, জিপিডি ১.০১% বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট। মাননীয় স্পিকার, রাজস্ব আয় বৃদ্ধি, জনসাধারণের ভোগান্তি কমাতে কর ব্যবস্থাপনার ডিজিটালাইজেশন, হয়রানিমুক্ত সেবা প্রদান ইত্যাদি জনগণ অত্যন্ত প্রশংসা ভরে গ্রহণ করেছে। রেকর্ড পরিমাণ রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জন করে তা থেকে মূল্যস্ফীতি এবং নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করা বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যেটা নিশ্চয়ই সরকার করতে পারবে বলে আমি আশা করি। মাননীয় স্পিকার, এই বাজেটে সাধারণ জনগণের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো হয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে কিডনি রোগীর ডায়ালাইসিস করা এবং হার্টের রোগীদের যে রিং সংযোজন করা হয়, তাদের সেইগুলোর দাম অর্ধেকে নামিয়ে আনা হয়েছে, যা জনগণ প্রশংসা ভরে গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, নারীদের ক্ষমতায়ন, যুবকদের জন্য কর্মসংস্থানের বৃদ্ধির কথা উল্লেখ আছে। বাজেট ঘোষণার পর কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ে নাই, এতে জনগণ স্বস্তি পেয়েছে। মাননীয় স্পিকার, রাষ্ট্রীয় সংস্কারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে ৩১ দফা প্রণয়ন করেছেন, তা এই বাজেটে প্রতিফলিত হয়েছে। মাননীয় স্পিকার, আমি আমার জেলা কক্সবাজারের জন্য সামান্য কিছু কথা বলতে চাই। ১৯৯৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদের পরামর্শে কক্সবাজার শহরে একটি সিটি কলেজ স্থাপন করেন এবং ৫ একর জমি আমাদের দেশনেত্রী নিজেই দান করেন। সেই কলেজে বর্তমানে ১২,০০০ ছাত্রছাত্রী রয়েছে, ১৬৫ জন শিক্ষক শিক্ষিকা এবং ৪৪ জন কর্মকর্তা রয়েছে, যা জেলার সর্বোচ্চ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া উক্ত কলেজটি দেওয়ায় বিগত ১৭ বছরে এই কলেজের কোনো উন্নয়ন হয় নাই। কলেজটি জাতীয়করণ করার জন্য আমি জোর আহ্বান জানাচ্ছি। এতে ১২,০০০ ছাত্রছাত্রীর পরিবার এবং কক্সবাজারের জনগণ অত্যন্ত উপকৃত হবে। আরেকটি কলেজের কথা আমি বলতে চাই। কক্সবাজারের পেকুয়ায় একটি কলেজ স্থাপিত হয় ১৯৯৫ সালের ডিসেম্বর মাসে, যেটা প্রতিষ্ঠা করেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। তার নাম হচ্ছে শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ। শহীদ জিয়াউর রহমানের নামে কলেজ হওয়ায় ওই কলেজে ১৭ বছর ধরে কোনো উন্নয়ন হয় নাই। ওইখানে সেই পেকুয়া উপজেলায় ২,১৪,৩৫৭ জন জনসংখ্যা রয়েছে, কিন্তু কলেজটি শুধুমাত্র জিয়াউর রহমান নামে হওয়ায় কলেজটি সরকারি করা হয় নাই। কক্সবাজারের প্রতিটি উপজেলায় একটি করে সরকারি কলেজ রয়েছে মাননীয় স্পিকার। সুতরাং আমি এই কলেজটিকে সরকারি করার জন্য আমি দাবি জানাচ্ছি। সর্বশেষ মাননীয় স্পিকার, অতি দ্রুত সময়ে রামিসা হত্যাকাণ্ডের সুবিচার হয়েছে, রায় প্রচার হয়েছে, তাই আইনমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই এবং আরব আমিরাতে বেনজির আহমদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, সেই জন্য আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমাদের একটি সুন্দর গণমুখী বাজেট দেওয়ার জন্য আমি আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের
আমাদের অর্থমন্ত্রীকে আরও ধন্যবাদ জানাই। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে, সেই জন্য আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মাননীয় সদস্য ফাহিমা নাসরিন, মহিলা আসন 29। আপনার সময় 7 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে প্রথম দিন আমি সুযোগ পেয়েছি বক্তব্য দেওয়ার জন্য, সেই জন্য আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুরুতেই মহান রাব্বুল আলামিনের দরবারে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি এই মহান সংসদে আসতে পেরে, এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে। স্থায়ী কমিটির প্রত্যেক সম্মানিত সদস্যকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে এবং আপসহীন দেশনেত্রী মাদার অফ ডেমোক্রেসি মরহুমা বেগম খালেদা জিয়াকে। বাজেট সংসদের অধিবেশন কেবল একটি আর্থিক হিসাব নিকাশের আনুষ্ঠানিকতা নয়, এটি দেশের সামষ্টিক অর্থনীতি, রাজনীতি এবং জনজীবনের নীতি নির্ধারণের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি অংশ। একটা বাজেট অধিবেশনে সংসদ সদস্য ও নীতি নির্ধারকদের আলোচনায় সাধারণত দেশের বিদ্যমান সংকট ও ভবিষ্যৎ সম্ভাবনার উপর ভিত্তি করে বেশ কিছু মূল বিষয়ে সবচাইতে বেশি প্রাধান্য পেয়েছে। বর্তমান অর্থনৈতিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে বাজেট অধিবেশনের গুরুত্বপূর্ণ যেই আলোচনাগুলো হয়েছে তার মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, জীবনযাত্রার ব্যয় হ্রাসে যেই জনবান্ধব বাজেট মাননীয় অর্থমন্ত্রী দিয়েছেন, যেটাতে সাধারণ মানুষের প্রধান সংকট যখন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, তাই বাজেট আলোচনার কেন্দ্রবিন্দুতে সবসময়ই থাকে চাল, ডাল, তেল, নুন সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ধরে রাখার যে কৌশল উনি দিয়েছেন, আমি অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। ওএমএস, ফ্যামিলি কার্ড, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়িয়ে দরিদ্র নিম্নবিত্তদের সুরক্ষা দেওয়া হয়েছে এই বাজেটে। সরকারের আয়ের মূল উৎস আমরা জানি কর ও শুল্ক। সাধারণ পণ্যের উপর ভ্যাট বা পরোক্ষ কর বৃদ্ধির ফলে সাধারণ মানুষের উপর কোনো রকম চাপ বাড়ায়নি এই সরকার। ব্যবসা বান্ধব কর স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে আমদানি শুল্কের সমন্বয় করেছে। আমরা ডলার সংকট, রিজার্ভ, বৈদেশিক ঋণ, দুর্নীতি এগুলোর কথা গত ফ্যাসিস্ট আমল থেকেই শুনে আসছি। সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার জন্য এই খাতটি অত্যন্ত সংবেদনশীল। ঋণের শর্ত পূরণ করতে গিয়ে আন্তর্জাতিক সংস্থার কোনো জনগণের ওপর অতিরিক্ত কর বা ভর্তুকি চাপিয়ে দেয়নি মাননীয় অর্থমন্ত্রী। আমরা শিক্ষা, স্বাস্থ্য, মানব সম্পদ উন্নয়নে দীর্ঘ মেয়াদী টেকসই উন্নয়নের জন্য যেমন বরাদ্দ দেখেছি, সেই রকম জিডিপির তুলনায় শিক্ষা স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয়েছে। চিকিৎসা সেবার মানোন্নয়ন, বিশেষ করে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করবার কথা বলা হয়েছে। বেকারত্ব দূরীকরণে কর্মমুখী শিক্ষা ও তরুণদের ফ্রিল্যান্সিং বা স্টার্ট আপের জন্য বিশেষ তহবিলও রাখা হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার বাজেট পরিকল্পনায় নেওয়া হয়েছে এবং সেই একই সাথে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা সুশাসন, অপচয় রোধ ও দুর্নীতি নিয়ন্ত্রণ, এটাকেও অ্যাড্রেস করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির টাকা যাতে অপচয় বা দুর্নীতি না হয় সেটা নিশ্চিত করার আইনি ও প্রশাসনিক কাঠামো এবং ব্যাংকিং খাতের সংস্কার, খেলাপি ঋণ আদায়, অর্থ পাচার রোধে বাজেটে পদক্ষেপ এবং দিক নির্দেশনা আছে। বাজেট অধিবেশনের মূল লক্ষ্যই হলো সরকার যে কর আদায়ের এবং ব্যয়ের পরিকল্পনা করেছে তা জনকল্যাণমুখী এবং বাস্তবায়নযোগ্য কিনা সেটার চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত করা। দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে কিভাবে প্রবৃদ্ধি ধরে রাখা যায় সেটাই উনি আলোচনা করেছেন। এই বাজেটকে কেবল খাতা কলমে সীমাবদ্ধ না রেখে তা থেকে প্রকৃত সুফল বা ইতিবাচক ফলাফল পেতে হলে যেই সুনির্দিষ্ট কিছু বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা এই বাজেটে আমরা দেখেছি নেওয়া হয়েছে। বাস্তবসম্মত লক্ষ্য, অগ্রাধিকার যেমন নিয়ন্ত্রণ
এবং বাস্তবধর্মী লক্ষ্য কঠোরভাবে ব্যয়, নিয়ন্ত্রণ ও ট্র্যাকিং, অপ্রত্যাশিত খরচ এড়ানো, জরুরি তহবিল গঠন, নিয়মিত পর্যবেক্ষণ সমন্বয় সহ অপচয় রোধ ও সাশ্রয়ী মনোভাব, যেটা আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দেখেই শিখি, যে গ্যাস, বিদ্যুৎ বা পানির অপচয় কমানো, তার কথাও বলা হয়েছে। একটি রাষ্ট্রের যেই 3টি অঙ্গ, তার মধ্যে একটি হচ্ছে বিচার বিভাগ। আমি বিচার বিভাগ আইন অঙ্গনের মানুষ। এখানে দেখতে পাচ্ছি আইন ও বিচার বিভাগের আর্থিক বরাদ্দ কিছুটা বাড়ানো হয়েছে, সুপ্রিম কোর্টেও তাই। কিন্তু এই আমাদের আইনজীবীদের যে কন্ট্রিবিউশন আছে এই অর্থনীতিতে, আশা করব যে সেটি মাথায় রেখে ভবিষ্যতে আমরা আরও কিছু দেখতে পাবো। সেই সাথে আমরা এখানে দেখেছি যে মামলার জট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, এটাকে উৎসাহিত করা হয়েছে, যেটাকে আমি মনে করি অত্যন্ত প্রণিধানযোগ্য। আদালতের দীর্ঘসূত্রিতা ও মামলার জট কমাতে প্রচলিত বিচার ব্যবস্থার বাইরে কিভাবে বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। আরবিট্রেশন সহ প্রিস্যুট মেডিয়েশন, আয়কর বিরোধ নিষ্পত্তি, পুঁজিবাজার বিরোধ, বিনিয়োগকারী ও ব্যবসার আইনি সুরক্ষা সহ লিগ্যাল এইডের মতন লিগ্যাল এইডকেও একটা প্রাতিষ্ঠানিক যেই সংস্কার দেওয়া হয়েছে, সেটাকে আমরা সাধুবাদ জানাই। বাংলাদেশের বিচার ব্যবস্থার অন্যতম বড় দুটি চ্যালেঞ্জ হলো মামলার দীর্ঘসূত্রিতা এবং আদালত থেকে রায়, আদেশ বা নথির সার্টিফাইড কপি পেতে দীর্ঘ সময় ও ভোগান্তি। এই কারণে ই জুডিশিয়ারি বা ডিজিটাল বিচার ব্যবস্থা এই দুটি সমস্যার মূলে আঘাত করে একটি যুগান্তকারী পরিবর্তন আনতে পারে। আশা করব এই বিষয়টিও ভবিষ্যতে আমাদের নজরে থাকবে। নারীর রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতায়ন কেবল একটি মানবিক অধিকারের বিষয় না, বরং এটি একটি টেকসই জাতি গঠনের অপরিহার্য অংশ। নারীদের পথ চলায়, আমি জেন্ডার সেন্সিটিভ বাজেট বলেছি এটাকে, যে নারী বান্ধব বাজেট, পথ চলাকে আরও সহজ ও নিরাপদ স্বাচ্ছন্দ্যময় করতে একটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে 2026 এবং 27। ধন্যবাদ মাননীয় সদস্য। ধন্যবাদ। আর অনেক বলেছেন তো, 1 মিনিটে শেষ করেন। 1 মিনিট। 9,38,000 কোটি টাকার বাজেট। এই বাজেট খালি বাংলাদেশের ইতিহাসে একটা বড় বাজেট, বৈপ্লবিক বাজেট, অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে সেটা নয়। এখানে কিন্তু কালো টাকা সাদা করার কোনো রকম সুযোগ রাখা হয়নি। কাজেই মাননীয় স্পিকার, অর্থমন্ত্রী মহোদয় কর্মজীবী নারীদের যাতায়াত সহজ করতে গোলাপি বাস বা 80টি ডে কেয়ার সেন্টারের চমৎকার একটা প্রস্তাবনা করেছেন। আমরা মনে করি এটি আগামী 30শে জুন 2027-এর মধ্যে কিছুটা হলেও ইনশাল্লাহ দৃশ্যমান হবে এবং গোলাপি বাস সার্ভিসের জন্য প্রথম চালানের বাসগুলো চলতি অর্থ বছরের কোনো কোয়ার্টারে ঢাকার রাস্তায় নামবে বলে মনে করি এবং ঢাকার বাইরের বিভাগীয় শহরগুলিতেও এটির সম্প্রসারণ হবে বলে আশা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। টাইম শেষ হয়ে গেছে। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মাননীয় সদস্য মোহাম্মদ ইলিয়াস মোল্লা, ফরিদপুর 1। আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে কথা বলার সুযোগ পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আমার নির্বাচনী এলাকা ফরিদপুর 1, আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালীর জনগণকে জানাই আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। তাদের ভালোবাসার কারণেই আমরা আজকে প্রতিনিধি হিসাবে পার্লামেন্টে কথা বলার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার, আমাদের জানা মতে স্বাধীনতার পরে যতগুলা বাজেট পেশ করা হয়েছে, এই বাজেটটাই কলেবরে সবচেয়ে লম্বা, 234 পৃষ্ঠা এবং 346টা অনুচ্ছেদ, এবং এর ভিতরে বেশ সাহিত্য রস ছিল। আমাদের মনে হয় সবারই খেয়াল রাখার কথা, মাননীয় স্পিকার, যে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং আমরা তারই সন্তান সবাই এখানে।
আমাদের শরীরের ভিতরে প্রবাহিত হচ্ছে লাল রক্ত। সুতরাং আমরা কথা বললেই মন খারাপ করতে হবে, আমরা কিছুই সমালোচনা করতে পারবো না, এরকম একটা অ্যাটিটিউড যখন আমরা দেখি তখন আমাদের কষ্ট লাগে। অনেক চিন্তা করেই তো এটা লেখা হয়েছে, এই বাজেট দেওয়া হয়েছে, তারপরেও ভুলভ্রান্তি থাকতে পারে, সেগুলো ধরিয়ে দেওয়ার দায়িত্বই তো আমাদের মনে হয়। আমাদের কাছে মনে হয়েছে যে এটা এত সুন্দর সুন্দর কথা, কঠিন কঠিন শব্দ চয়নে লেখা, যেমন ভ্যালু ফর মানি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ উন্নয়নের উপর বিশেষ জোর দেয়া, এসব কথা বলেছেন। এই ভ্যালু ফর মানি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এই কথা আমাদের এখানে যারা আছেন সবাই বুঝেন, গবেষকরা বুঝেন, কিন্তু বাংলার আপামর জনসাধারণ এইসব শব্দ তো বুঝেন না। তারা জানেন যে কি পরিমাণ কর বাড়লো, তাদের উপরে কতখানি চাপ পড়লো, এটা নিয়ে তারা চিন্তিত। তারা এরকম সাহিত্য রসে ভরা কঠিন কঠিন শব্দ দিয়ে লেখা বাজেট তাদের কাছে অতটা বোঝার মতো যোগ্যতা, তাদের সক্ষমতা তাদের নেই। খুবই ভালো লেগেছে যে মাননীয় অর্থমন্ত্রী শিক্ষার উপরে গুরুত্ব দিয়ে বাজেটে 2% জিডিপির 2% বরাদ্দ দিয়েছেন এবং প্রমিস করেছেন যে এটা ধীরে ধীরে 5%-এ উন্নীত করা হবে। এটা খুবই আশার কথা, আমরা এতে খুব খুশি হয়েছি। এবং এবারকার বাজেটে 13.1% শিক্ষার খাতে বরাদ্দ দেওয়া হয়েছে, গতবারের তুলনায় 49,000 কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। এখন আমি খাতওয়ারি হিসাব করে দেখলাম বাজেটের ভিতরে বিভিন্ন খাতে যে বরাদ্দ দেওয়া আছে সেগুলোর যোগফল টোটাল বাজেট থেকে বাজেটের সঙ্গে মেলে না। 14,000 কোটি টাকা মিলাতে পারলাম না, ওই টাকাটা কোন খাতে বরাদ্দ দেওয়া হয়েছে এটা এখানে লেখা নেই। এটার আমরা আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলাম। শিক্ষা খাতে আমরা যে ব্যয় করি এটা মাঝে মাঝে তো গবেষণা হয়, স্টাডি হয়, সার্ভে হয়। শিক্ষা মন্ত্রণালয়ের ওখানে একটা সার্ভে রিপোর্ট 2025 সালের, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 100 টাকা বরাদ্দ হলে মাত্র 10 টাকা খরচ হয় শিক্ষা প্রতিষ্ঠানে, আর বাকি 90 টাকা খরচ হয় প্রশাসনিকভাবে। তাহলে তো বোঝা গেল যে পুরাটাই মাথাভারী একটা অবস্থা, মাথাভারী প্রশাসন। তাহলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের কি করে উপকার হবে, শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে চলবে, শিক্ষার মান কিভাবে বাড়বে? আমরা তো বলেছি এখানে যে এটা নিউক্লিয়াস, আমাদের মানব সম্পদ গড়ার নিউক্লিয়াস বলে আমরা এটাকে আখ্যায়িত করেছি, কিন্তু এরকম একটা ব্যাপার কিন্তু আছে। এরপরে আমরা দেখলাম যে আমাদের দেশে প্রাইমারি স্কুলে আছে 13 ধরনের। আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলেছেন, এছাড়া আমি বাদ দিয়েছি ইংলিশ মিডিয়াম, যেগুলা ইংলিশ স্কুল, কেজি স্কুল, কওমি মাদ্রাসা, এগুলোর দিকে তো অ্যাড্রেস করা হয়নি। প্রাইমারি স্কুলের কথা আলোচনায় আসছে, বাজেটে আসছে, কিন্তু আমরা দেখলাম 13 ধরনের প্রাইমারি স্কুল আছে। এটা সমন্বয় কেমন করে সাধন করা হবে এ ব্যাপারে কোনো দিক নির্দেশনা কিন্তু আমরা বাজেটের ভিতর দেখতে পাচ্ছি না। এরপরে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন NSDA একটা কর্তৃপক্ষ, অ্যাপেক্স বডি আছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে, সম্ভবত অধীনে এটা পরিচালিত। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, 1 মিনিটে কনক্লুড করুন। 23টা মন্ত্রণালয় আছে, এটার ভিতর এটা সমন্বয় না করে আমরা দেখতে পাচ্ছি রিপোর্ট আছে এখানে যে এখানে আপনার বৃদ্ধি করেছে, এদের ভিতর দ্বন্দ্ব। শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় শিক্ষামন্ত্রী ঠিক স্বাধীনভাবে কাজ করতে পারছেন সেটা মনে হয়নি আমাদের কাছে। ওই অবস্থাটা দেখে এটার অবসান হওয়া দরকার। আমার 3টা সুনির্দিষ্ট প্রস্তাব আছে যে আমাদের সবার জন্য শিক্ষা, এ কথাটা বলা হয়েছে, কিন্তু এটা কোনো আইনি ভিত্তি এখন পর্যন্ত আমাদের নাই। একটা আইন প্রণয়ন করার জন্য আমরা ট্রেজারি বেঞ্চকে অনুরোধ জানাই, মাননীয় অর্থমন্ত্রীকে বলি যে এটা যেন করা হয়। আমাদের যে শিক্ষক সংকট দূর করার জন্যে, মেধাভিত্তিক শিক্ষক নিয়োগ করার জন্য আমরা পরামর্শ দিই। আমরা জানি যে 50% শিক্ষকের পদ খালি আছে, এটা পূরণ করার জন্য যেন উদ্যোগ নেওয়া হয় এবং মেধাবী ছাত্রদেরকে যেন নিয়োগ দেওয়া যায়, তার জন্য একটা নিয়োগ কমিটি এরকম
ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মাননীয় সদস্য সানসিলা জেব্রিন, মহিলা আসন 15, আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। শুরুতেই আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি আমাকে এই জাতীয় সংসদে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। একই সাথে আমি স্মরণ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার উপর আস্থা রেখে বারবার আমাকে আমার নির্বাচনী এলাকা শেরপুর সদরের গণমানুষের জন্য কাজ করে দেওয়ার সুযোগ করিয়ে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটটি আমার বিবেচনায় বাংলাদেশের ইতিহাসে অন্যতম জনমুখী, বাস্তবমুখী এবং দূরদর্শী বাজেট। আমরা এমন একটি সময় এই বাজেট নিয়ে আলোচনা করছি যখন বৈশ্বিক অর্থনীতি নানা অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক বাজারে নানামুখী চাপের মধ্যেও বর্তমান সরকার সময়োপযোগী, অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যৎমুখী বাজেট উপস্থাপন করেছেন। এই বাজেট কোনো বিশেষ সুবিধাভোগী গোষ্ঠীর জন্য প্রণীত নয়, এটি বাংলাদেশের স্বপ্ন দেখা প্রতিটি সাধারণ মানুষের বাজেট। এটি সেই কৃষকের বাজেট যিনি প্রখর রোদে ঘাম ঝরিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেন। এটি সেই শ্রমিকের বাজেট যার পরিশ্রমে এগিয়ে যায় দেশের অর্থনীতির চাকা। এটি সেই অসহায় মায়ের বাজেট যিনি সন্তানের জন্য একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখেন। এটি সেই অবহেলিত রোগীর বাজেট যিনি অর্থের অভাবে সঠিক সময় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন। এটি সেই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর বাজেট যিনি প্রতিকূলতার মধ্যেও সংগ্রাম করে কর্মসংস্থান সৃষ্টি করে দেশের অর্থনীতিকে সচল রাখেন। মাননীয় স্পিকার, একজন নারী হিসেবে যখন দেখি এই বাজেট কর্মজীবী নারীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিম গঠন, নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতে এই প্রথম বাংলাদেশে পিঙ্ক বাস সার্ভিস চালুর উদ্যোগ এবং পেশাজীবী মায়েদের কর্মজীবন ও মাতৃত্বের দায়িত্বে সমন্বয় নিশ্চিত করতে আধুনিক ডে কেয়ার সেন্টার সম্প্রসারণের পদক্ষেপ গ্রহণ করা হয়, তখন আমার দৃঢ় বিশ্বাস আমি সহ বাংলাদেশের লাখো নারীর আত্মবিশ্বাস ও নিরাপত্তা বোধ আরও এক ধাপ এগিয়ে গেছে। যে রাষ্ট্র তার নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করে সেই রাষ্ট্রের অগ্রযাত্রাকে কোনো শক্তি থামিয়ে রাখতে পারে না। মাননীয় স্পিকার, একজন চিকিৎসক হিসেবে হাসপাতালের ওয়ার্ড, জরুরি বিভাগ ও অপারেশন থিয়েটারে দাঁড়িয়ে আমি দেখেছি অনেক রোগী প্রয়োজনীয় চিকিৎসার পরামর্শ পাওয়ার পরও শুধু আর্থিক অভাবের কারণে চিকিৎসা বিলম্বিত করতে বাধ্য হয়েছেন। বিশেষ করে হার্টের রিং প্রতিস্থাপন, কিডনি রোগীদের ডায়ালাইসিস এবং ছানি রোগীদের ইন্ট্রাঅকুলার লেন্স ইমপ্লান্টেশনের মতন চিকিৎসার ক্ষেত্রে অসংখ্য রোগী অর্থ সংকটের কারণে মাসের পর মাস অপেক্ষা করেন। দুঃখজনক হলেও সত্য, অর্থের অভাব ও চিকিৎসা বিলম্বের কারণে অনেক রোগের জটিলতা দিনকে দিন বাড়তে থাকে, আর এক সময় সেই রোগী কেড়ে নেয় একটি মূল্যবান জীবন। এই সব বাস্তবতার আলোকে বর্তমান সরকার হার্টের স্ট্যান্ট, ডায়ালাইসিস ও ইন্ট্রাঅকুলার লেন্সের মূল্য হ্রাসের উদ্যোগ স্পষ্টভাবে প্রমাণ করে যে এই বাজেটের কেন্দ্রবিন্দুতে রয়েছে মানুষের স্বাস্থ্যসেবা ও জীবন রক্ষার উদ্যোগ। মাননীয় স্পিকার, স্বাস্থ্যসেবার পাশাপাশি কৃষি খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে উত্তরবঙ্গকে কৃষি হাব হিসেবে গড়ে তুলতে 3,000 কোটি টাকার বরাদ্দ এই বাজেটের দূরদর্শিতা ও উন্নয়ন ভাবনার এক অনন্য উদাহরণ। কৃষক থেকে প্রবাসী, রোগী থেকে পেশাজীবী, গৃহিণী থেকে শিক্ষার্থী, তরুণ থেকে প্রবীণ, সমাজের প্রতিটি স্তরের মানুষের কথা এই বাজেটে বিবেচনা করা হয়েছে। আর তারই বাস্তব প্রতিফলন হিসেবে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, প্রবাসী কার্ডের মতন জনকল্যাণমুখী উদ্যোগ এই বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। মাননীয় স্পিকার, এই সংসদে বিরোধী দলের কিছু মাননীয় সংসদ সদস্য প্রায় ঋণ খেলাপি বিষয়টি নিয়ে কটাক্ষ করার চেষ্টা করেন, কিন্তু তারা হয়তো বা ভুলে যান গত 17 বছর বহু সফল ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নেওয়ার কারণে বছরের পর বছর মিথ্যে মামলা, হয়রানি ও কারাবাসের শিকার হন।
স্বাভাবিকভাবেই একজন ব্যবসায়ী দীর্ঘদিন তার প্রতিষ্ঠান থেকে বিচ্ছিন্ন থাকলে সেই প্রতিষ্ঠানের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে, বিনিয়োগের স্থবিরতা আসবে এবং অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠানটি ধ্বংসের মুখে পতিত হবে। আজ যারা ব্যবসায়ীদের ব্যর্থতার গল্প শোনান কিংবা ঋণখেলাপির পরিসংখ্যান তুলে ধরেন, তারা যেন এই বাস্তবতাও মনে রাখেন যে প্রতিটি ক্ষতিগ্রস্ত শিল্প প্রতিষ্ঠানের পেছনে রয়েছে একজন ব্যবসায়ীর স্বপ্ন, বহু মানুষের কর্মসংস্থান এবং দীর্ঘ বছরের পরিশ্রম ও ত্যাগের ইতিহাস। সব ঋণখেলাপিকে একই দৃষ্টিতে দেখা সমীচীন নয়। কেউ দীর্ঘ 17 বছরের রাজনৈতিক বাস্তবতা, হয়রানি ও প্রতিকূল পরিস্থিতির শিকার, আবার কেউ ইচ্ছাকৃত অনিয়মের সুবিধাভোগী। এই দুয়ের মধ্যে পার্থক্য অনুধাবন করেই বর্তমান সরকার ক্ষতিগ্রস্ত ও সম্ভাবনাময় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন, পুনরুদ্ধার ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রণোদনা ও সহায়তার উদ্যোগ গ্রহণ করেছেন, যা নিঃসন্দেহে অর্থনীতির চাকাকে সচল রাখবে এবং জিডিপির প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। এই বাজেট শুধু ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে পুনরুজ্জীবিত করার জন্য নয়, বরং আমাদের উদ্যোক্তাদের বৈশ্বিক বাজারে প্রবেশের পথ সুগম করেছে। ফলে বাংলাদেশের উদ্যোক্তারা আলিবাবা, অ্যামাজন, ইবের মতন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে পণ্য বিক্রির মাধ্যমে বিশ্ববাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে পারবেন। এই বাজেটের সৌন্দর্য এখানেই, এটি একদিকে ক্ষতিগ্রস্ত খাতগুলোকে পুনরুদ্ধারের সুযোগ সৃষ্টি করেছে, অন্যদিকে নতুন সম্ভাবনার দ্বারও উন্মোচন করেছে। আর সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য একটি শক্তিশালী অর্থনীতির যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন একটি ন্যায়ভিত্তিক ও ভারসাম্যপূর্ণ কর ব্যবস্থার। যাদের আয় বেশি তাদের রাষ্ট্রের উন্নয়ন ও জনকল্যাণে তুলনামূলক বেশি অবদান রাখাই স্বাভাবিক, মাননীয় স্পিকার। আর যাদের আয় সীমিত তাদের উপর অতিরিক্ত করের চাপ সৃষ্টি না করে তাদের স্বার্থ বিবেচনায় নেওয়া হয়েছে এই বাজেটে। এর ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক সুরক্ষার মধ্যে একটি ভারসাম্য বজায় রাখার সুযোগ সৃষ্টি হয়েছে। বর্তমান সরকারের কর্মদক্ষতার একটি উদাহরণ দিয়ে শেষ করতে চাই, মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আর 2 মিনিটে শেষ করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, 7 জুন আমি শেরপুর সদর হাসপাতালের বেহাল অবস্থার কথা তুলে ধরেছিলাম এবং বলেছিলাম এই সদর হাসপাতাল আইসিইউতে চলে গেছে এবং এখানে করোনাকালীন সময় যে আইসিইউটি নির্মাণ করা হয়েছিল এটি এখন পর্যন্ত চালু হয়নি। এবং অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, মাত্র 5 কার্য দিবসের মধ্যে শেরপুর সদর হাসপাতালের আইসিইউ মাননীয় স্বাস্থ্যমন্ত্রী উদ্বোধন করেছেন। এটি প্রমাণ করে যে বর্তমান সরকার শুধু সমস্যার কথা শুনে না, সমস্যার সমাধানের দ্রুত পদক্ষেপও গ্রহণ করে। কাজেই বলাই যায় এই বাজেট কাগজের পাতার বাজেট নয়, এটি আপামর জনসাধারণের মুখে হাসি ফোটানোর বাজেট। কাজেই মাননীয় স্পিকার, মাইক্রোস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে এই বাজেটের সমালোচনা খুঁজে বের করার চেষ্টা করা নেহাতি সময়ের অপচয় মাত্র, কারণ এই বাজেটের প্রকৃত মূল্যায়ন হবে মানুষের জীবনের ইতিবাচক প্রভাবের মাধ্যমে, সমালোচনার মাধ্যমে নয়। পরিশেষে একটি কথা দিয়েই শেষ করছি, নট অল অফ আস ক্যান ডু গ্রেট থিংস, বাট উই ক্যান ডু স্মল থিংস উইথ গ্রেট লাভ। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিটের বিরতি দেওয়া হলো। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।